নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আজকে ইন্টারন্যাশনাল লেভেলের ওয়েবিনার অর্গানাইজড বাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র। আজকের আলোচনার বিষয় সাকসেস অফ ইউএসএসআর, হাউ দে ওয়ার ইনস্ট্রুমেন্টাল টুয়ার্ডস ইটস ডিমাইজ। আজকের এই আলোচনার মুখ্য আলোচক প্রফেসর বিশ্বরূপ সান্যাল, পলিটিক্যাল অ্যানালিস্ট, মস্কো। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের এই প্ল্যাটফর্মে আজকে সময় দেওয়ার জন্য। এছাড়াও আমাদের এই আলোচনায় উপস্থিত থাকছেন প্রফেসর অনিক চ্যাটার্জি, অথার অ্যান্ড অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল রিলেশন। প্রফেসর অনিক চ্যাটার্জিকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার আমাদের এর আগেও আমাদের বিভিন্ন বিষয়ে, আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছেন। আজকে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো স্যারকে আজকে আলোচনাটি সূচনা করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সমীরণ, ধন্যবাদ প্রকাশ এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র গত বেশ কয়েক বছর ধরে খুব ভালো ভালো আলোচনা সভার আয়োজন করে আসছে, যেগুলো ছাত্রছাত্রীদের খুব কাজে দেয় এবং শুধু ছাত্রছাত্রী নয়, যারাই রাষ্ট্রবিজ্ঞান বা আন্তর্জাতিক সম্পর্ক এবং রিলেটেড এরিয়াজে যারা কাজ করেন তাদের সকলকেই এই আলোচনাগুলো খুব উপকৃত করে। আমাকে ছাত্রছাত্রীরা বলেছেন, গবেষকরা বলেছেন যে খুব তাদের সাহায্য হয় এই আলোচনার মাধ্যমে। ফলে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে ধন্যবাদ, তারা খুব সুন্দরভাবে এই আলোচনাগুলো সংগঠিত করে চলেছেন। আজকেও একটি অত্যন্ত চিত্তাকর্ষক বিষয়ে আলোচনা হবে। আপনারা সবাই জানেন আলোচনার বিষয় হলো সাকসেস অফ ইউএসএসআর, হাউ দে ওয়ার ইনস্ট্রুমেন্টাল টুয়ার্ডস ইটস ডিমাইস। এ বিষয়ে বলবেন অধ্যাপক বিশ্বজিৎ সান্যাল। উনি ভেতর থেকে বিষয়গুলো দেখেছেন। এক সময়ের অত্যন্ত মহাশক্তিধর দেশ সোভিয়েত ইউনিয়ন, কিভাবে তার পতন হলো, কিভাবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। আমার মনে আছে 1985 সাল, তখন আমরা সদ্য এমএ পাস করেছি এবং সেই সময়ে মিখাইল গোরবাচভ সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ ক্ষমতায় এলেন এবং তারপর থেকে অনেক পরিবর্তন হতে থাকলো একের পর এক। এবং আমরা জানি যে সোভিয়েত সমাজ, সোভিয়েত অর্থনীতির অনেক পরিবর্তন ঘটে গেল। গ্লাসনস্ট পেরেস্ট্রয়কার কথা সকলেই আমরা অল্প বিস্তর জানি। গ্লাসনস্ট পেরেস্ট্রয়কা ছাড়াও অন্যান্য অনেক কারণ ছিল সোভিয়েত ইউনিয়নের এই বিপুল পরিবর্তনের। সেই কারণগুলো খুব ভেতর থেকে যারা দেখেছেন তাদের মধ্যে অন্যতম প্রফেসর সান্যাল, এবং তিনি আমাদের আরো অন্য অনেক বিষয়ের উপর আলোকপাত করতে পারবেন যেগুলো হয়তো আমাদের অজানা। তো আমি আর দীর্ঘায়িত করব না আমার এই প্রারম্ভিক কথন। আমি অধ্যাপক সান্যালকে আহ্বান জানাবো এই বিষয়ের উপরে তার বক্তব্য রাখতে। অধ্যাপক বিশ্বরূপ সান্যাল। ধন্যবাদ অনেকবাবু। যে বিষয়টা আমি প্রপোজ করেছিলাম, প্রপোজ করতে গিয়ে যেটা পরেই বুঝতে পারলাম যে আসলে এটা মানে একটি ওয়েবিনারের বিষয়বস্তু নয়, তবে তা সত্ত্বেও অন্তত মোটা দাগে আমি ব্যাপারটাকে বোঝাবার চেষ্টা করব যে একটা চরম সফল একটা ব্যবস্থা তৈরি করেও সেটা কিরকম ভাবে, ঠিক কোন কোন কারণে সেটা খুব অল্প সময়ের মধ্যে, আপাতত দৃষ্টি অল্প সময়ের মধ্যে ঝুরঝুর করে ভেঙে 15টা ভাগ হয়ে গেল, এবং যে তার যে সাফল্যর যে সূত্রগুলি ছিল, যে সাফল্যগুলির কথা সবাই বলে বা বলে থাকে, তার মধ্যে এগুলো কিরকম ভাবে নিহিত ছিল এটা আমি বোঝাবার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন নামক যে দেশটি, সেটার 15টি রিপাবলিক দিয়ে তৈরি ছিল।
এই সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন এই 15টা রিপাবলিকই আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে নিজেদের অস্তিত্ব ঘোষণা করে। এটা হচ্ছে প্রথম জিনিস মনে রাখতে হবে। মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া মানে আসলে 15টা যে রিপাবলিক দিয়ে সোভিয়েত ইউনিয়ন তৈরি ছিল, সেই 15টি রিপাবলিক আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে তারা নিজেদের অস্তিত্ব ঘোষণা করে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে এই 15টির মধ্যে 3টি বাদ দিয়ে, এই 3টি হচ্ছে বাল্টিকের যে 3টি ছোট রাষ্ট্র অর্থাৎ এস্তোনিয়া, লিথুয়ানিয়া এবং লাটভিয়া, এই 3টি বাদ দিয়ে বাকি 12টি ছিল কিন্তু সাবেক রুশ সাম্রাজ্যের অংশবিশেষ। যদিও অল্প কিছু জায়গা, যেমন যেটাকে আমরা ইউক্রেনিয়ান এসএসআর বলতাম, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত সোভিয়েত ইউক্রেন যদি বলি, সেই সোভিয়েত ইউনিয়নের পশ্চিম দিকের কিছু ভূখণ্ড, সেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিছুটা পোল্যান্ড থেকে, কিছুটা রোমানিয়া থেকে, আর যেটাকে মলদোভা এখন বলা হয়, সেই মলদোভার খানিকটা অংশ রোমানিয়া থেকে আলাদা করে যোগ করা হয়েছিল এই রিপাবলিকগুলিতে। তো সেই অর্থে দেখতে গেলে ওই 3টি বাল্টিকের রাষ্ট্র বাদ দিয়ে বাকি সবটাই ছিল হচ্ছে আসলে সাবেক রুশ সাম্রাজ্যের পরিধির মধ্যে। এখন এই যে রুশ সাম্রাজ্যের পরিধির মধ্যে অবস্থিত এতগুলি মানে খণ্ড রাষ্ট্র বা রিপাবলিক যদি আমরা বলি, যারা সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত, সোভিয়েত ইউক্রেন, সোভিয়েত বেলারুশিয়া, সোভিয়েত কাজাখস্তান, সোভিয়েত উজবেকিস্তান ইত্যাদি, সোভিয়েত জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, এইগুলি আলাদা রিপাবলিক হিসেবে এবং সেই রিপাবলিকের নিজস্ব শাসন ক্ষমতা, সেই রিপাবলিকেরই ভেতরে অবস্থান করার যে নীতি, মানে অবস্থিত করার যে নীতি, এটা লেনিনের ন্যাশনাল পলিসির প্রতিফলন। এই ন্যাশনাল পলিসি একদিক থেকে যেরকম অত্যন্ত একটা সফল ন্যাশনাল পলিসি ছিল, যার দরুন এই সমস্ত যে রিপাবলিকগুলি সোভিয়েত ইউনিয়নের অংশ বা রুশ সাম্রাজ্যের অংশ হিসেবে ছিল, তারা সোভিয়েত ইউনিয়নের আমলে ওই যে 22-23 সাল থেকে শুরু করে যে সময় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় 1991 সালে, এই সময়টার মধ্যে, অর্থাৎ কত বছর, প্রায় 70 বছর, এই 70 বছরে তারা বিরাট বিরাট লম্বা পা ফেলে একটা যথেষ্ট পশ্চাৎপদ জায়গা থেকে অনেক অনেক আধুনিক এক একটা রাষ্ট্রের চেহারা নেয়। তো আমি প্রাথমিকভাবে ইন্ডাস্ট্রির কথাটা বলবো, অর্থাৎ শিল্প উৎপাদনের কথা বলবো, যে 1906 থেকে 1914 সালে এই সময়টাতে আমি যে কথাগুলো বলছি, এগুলি পুরো রুশ সাম্রাজ্যের কথা বলছি, শুধুমাত্র রাশিয়ার কথা নয়। অর্থাৎ তার মধ্যে ইউক্রেন, মধ্য এশিয়ার যে রিপাবলিকগুলো অর্থাৎ কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, এগুলিও রয়েছে। তো যদিও শিল্প উৎপাদনের ক্ষেত্রে মূলগতভাবে এগুলি সবই ছিল যেটাকে আমরা এখন রাশিয়া হিসেবে জানি, সেই ভূখণ্ডে, এবং কিছুটা ইউক্রেনে, কিছুটা বেলারুস। তো 1906 থেকে 1914 এই সময়তে রুশ সাম্রাজ্যে যথেষ্ট বড় একটা শিল্প উৎপাদনের বৃদ্ধি লক্ষ্য করা যায়, প্রায় বছরে 6%। এর মূল চালিকা শক্তি ছিল যে একদিকে খুব দ্রুত রেলওয়ের ডেভেলপমেন্ট হয়, রেলওয়ে ডেভেলপমেন্ট হয়, যেটা আপনারা নিশ্চয়ই জানেন, বা না জানলে বলি যে রাশিয়া দেশটা একটা অসম্ভব বড় দেশ। পৃথিবীর সবচেয়ে বড় দেশ বললে কিছুই বলা হয় না, শুধু এইটুকু বললেই যথেষ্ট হবে যে এটা শুরু হচ্ছে ধরতে গেলে ভূমধ্যসাগরের ঠিক উপরে কৃষ্ণ সাগরে, আর শেষ হচ্ছে উত্তরে একেবারে আপনার উত্তর মেরুর মধ্যে। অন্যদিকে পূব পশ্চিমে যদি দেখেন, একেবারে পূব দিকে যেখানে প্যাসিফিক ওশান, জাপানের ঠিক উপরে, সেইখান থেকে এই দেশের শুরু, শেষ হচ্ছে একেবারে মধ্য ইউরোপের কাছাকাছি, অর্থাৎ স্মলেন্স, যেটা হচ্ছে মানে পোল্যান্ডের বর্ডার ইত্যাদি, এই জায়গাগুলি থেকে শেষ হচ্ছে। মানে এবং আমার যদি ভুল না হয়ে থাকে 8টা বা 9টা টাইম জোন, অর্থাৎ এখন আমি মস্কোতে রয়েছি, আমার সময় হচ্ছে 3:45, একই সময় ধরুন ভ্লাদিভস্টক, যেটা একেবারে পূব দিকে, সেইখানে হচ্ছে আমার এখান থেকে 7 ঘন্টা এগিয়ে, অর্থাৎ 7 আর 15 22, ওখানে হচ্ছে রাত্রির 11টা।
মানে এতটাই পার্থক্য, সময় পার্থক্য, মানে বিশাল একটা দেশ। তো সেই দেশে রেল পরিবহনের গুরুত্ব নিশ্চয়ই আমরা খুব সহজেই বুঝতে পারি। তার কারণ হচ্ছে যে তখনকার দিনে এত ট্রাক, এত অন্য অন্য যে সমস্ত পরিবহনের ব্যবস্থা রয়েছে, বিমানের কথা ছেড়েই দিন, সেগুলি ছিল না। তখন ছিল মূলগতভাবে ঘোড়ার গাড়ি আর রেল রোড তখন তৈরি হচ্ছে, রেলগাড়ি। তো এই রেলগাড়ির খুব উন্নয়নের, রেল পথের প্রচুর উন্নয়ন, এবং তার পাশাপাশি যে কাস্পিয়ান সমুদ্রে যে পেট্রোলিয়ামের উৎস ছিল, যে উৎস প্রসঙ্গত বলে রাখি, যে উৎস ডেভেলপ করার পেছনে প্রধান অর্থ ছিল হচ্ছে যেটাকে আমরা রথচাইল্ড আমাদের দেশে আপনারা বলেন, সঠিক উচ্চারণটা হচ্ছে রথশিল্ড। এই রথশিল্ডের পরিবারদের এবং নোবেল, মানে যে নোবেলের পুরনো নোবেলের, আদি নোবেলের পুত্র আলফ্রেড নোবেলের নামে সেই পুরস্কার নিয়ে আমাদের দেশে খুব মাতামাতি করা হয়, পৃথিবীর অনেক জায়গাতেই করা হয়। যাই হোক, তো সেই নোবেল এবং রথশিল্ডের ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে কাস্পিয়ানে। যাই হোক, সেইখানে এই পেট্রোলিয়াম উত্তোলন এবং পেট্রোলিয়াম জাত বিভিন্ন জিনিস তৈরি করার যে, মানে পেট্রোকেমিস্ট্রি যদি বলা হয়, সেইটার উত্থান খুব দ্রুত হয় এই সময়টাতে। অর্থাৎ আরেকবার মনে করে দিচ্ছি, 1906 থেকে 1914। তো আরেকটা সংখ্যা তত্ত্ব আমি আপনাদের বলবো, এগুলো মানে মোটের উপর খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যে 1887 থেকে 1913 এই সময়টাতে শিল্পোৎপাদনের হার, না, শিল্পোৎপাদনের পরিমাণ বেড়েছিল 4.5 গুণ, 4.6 গুণ, অর্থাৎ অনেকটাই বেড়েছিল। তো তার দরুন এই সময় খুব পশ্চাৎপদ না হলেও সারা পৃথিবীতে চতুর্থ থেকে পঞ্চম জায়গাতে রাশিয়া ছিল, ধরুন কয়লা উৎপাদনে, আকরিক লৌহ উৎপাদনে, এবং তখনকার দিনে ইস্পাতের যে ধরনগুলি পাওয়া যেত সেইগুলির উৎপাদন। এবং তা সত্ত্বেও 1913 সালে আমরা যদি হিসেব করি, তাহলে দেখা যাবে যে সারা পৃথিবীর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের মাত্র 2.6% ভাগিদার ছিল রাশিয়া, এটা আসলে খুবই কম। তো প্রসঙ্গত আরেকটা কথা বলি, যে বাকু যেটা এখন আজারবাইজানের মধ্যে পড়ে, যেটা সেই সময় রুশ সাম্রাজ্যের অন্তর্গত ছিল, অর্থাৎ আজারবাইজান, সেই বাকুতে 1900 সাল নাগাদ যে পেট্রোলিয়াম প্রোডাকশন, সেটা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি। তো এসব চলতে চলতে 1900 সাল থেকে 1903 সাল পর্যন্ত এই 3 বছর রুশ দেশে যথেষ্ট বড় একটা অর্থনৈতিক সংকট হয়েছিল। যার ধরুন একটা জিনিস আমরা তো ইতিহাসে বারবারই পড়ে আসি, যে 1905 সালে জাপানের সঙ্গে যুদ্ধে জাপানের রাশিয়াকে হারিয়ে দেয়। কথাটা সত্যি, অবশ্যই হারিয়ে দিয়েছিল, এবং তার মূলে ছিল যে ওই ঠিক সময় বুঝে ওই মানে যুদ্ধটা লাগানো। যাই হোক, এই যে 1900 থেকে 1903 সালের মধ্যে যে ইকোনমিক ক্রাইসিসটা হয়, সেই সময় প্রায় 3000 ফ্যাক্টরি সারা দেশ জুড়ে বন্ধ হয়ে যায়। তার একটা অন্যতম ফল আউট হচ্ছে এই যে দেশের মধ্যে বেশ কিছু ধরনের মনোপোলাইজেশন তৈরি হয়। মানে যখন কোম্পানিগুলি ব্যাংকরাপ্ট হচ্ছে, তারা চালাতে পারছে না, তখন সস্তায় সেগুলি কিনে নেওয়ার একটা ধারা সেই সময় লক্ষ্য করা যায়, এবং সেই সময় প্রচুর ফরাসি ক্যাপিটাল রুশ দেশে ঢোকে। 1915 সাল নাগাদ, এই সময় কিন্তু আপনাদের আমাদের মনে রাখতে হবে যে 1915 সালে, তার 1 বছর আগে প্রথম বিশ্বযুদ্ধ বলে যেটাকে বলা হয়, সেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আরো 3 বছর চলবে 18 সাল পর্যন্ত। সেই সময়তে শহরবাসী মানুষের সংখ্যা ছিল কম বেশি 16%, যেখানে এই শহরবাসীর সংখ্যাই ছিল জার্মানিতে 43.7, মানে প্রায় 44%। ইংল্যান্ডে সেটা ছিল 51.5, অর্থাৎ 50% বেশি। অর্থাৎ রুশ দেশে যে শহর ভিত্তিক শিল্পোৎপাদন তার যতটা মাত্রায় হতে পারতো, সেই তুলনায় অনেক কম ছিল। সেটা এই সংখ্যাগুলি থেকে আমরা আন্দাজ করতে পারি যে 16% মানুষ মাত্র শহরে থাকে, আর শিল্পোৎপাদনে তো শহর অঞ্চলের
শ্রমিকরাই তাদের অংশগ্রহণ করে, ফলে এটা জার্মানি এবং ইংল্যান্ডের তুলনায় 1/3 কম। এবং আরেকটা সংখ্যা আমাদের মানে আমি বলে রাখছি, 1907 সালে যে হিসাবগুলো, মানে অনেক ডিটেল হিসেবই রয়েছে, তো আমি কতগুলো কি হিসেব আপনাদের নজরে আনার কথা ভেবেছি বলে লিখে রেখেছি, যে সারা পৃথিবীর নিরিখে ইউনাইটেড স্টেটসের শিল্প উৎপাদন ছিল 35.8, অর্থাৎ প্রায় 40% কাছাকাছি। ইংল্যান্ডের ছিল 14%, রাশিয়া সেই তুলনায় ছিল, এত বড় দেশ, 5.3%। তো এই জায়গা থেকে দেশটার যাত্রা শুরু হয়, এবং এই যাত্রা, মানে আমি যখন ইউএসএসআর এর কথা বলছি তখন প্রাক ইউএসএসআর এর অবস্থাটা আমি আপনাদের মোটামুটি বললাম। তো সেই অবস্থা থেকে আমরা জানি যে 1985 সাল নাগাদ পৃথিবীর শিল্প উৎপাদনের মোটামুটি 20% বেশি রুশ দেশ উৎপাদন করত। অর্থাৎ এতটা পরিবর্তন হয়েছে বেশ কিছু মানে নীতি প্রয়োগের ফলে, এবং সেই নীতিগুলোর যথাযথ মানে সাফল্যমণ্ডিত হওয়ার ফলে এই ঘটনা ঘটতে পেরেছে। তো এটা একটা বড় সাফল্য বলে ধরা হয়, এবং আমার মনে হয় এই সাউন্ড ক্লিয়ার আসছে না, আচ্ছা এক্ষুনি বলা হলো না। আচ্ছা, আমি আমার আসলে ক্যামেরার সঙ্গে মাইক্রোফোনটা রয়েছে, আমি আর একটু কাছাকাছি চলে এসে একটু জোরে কথা বলার চেষ্টা করছি, তাতে নিশ্চয়ই খানিকটা ভালো হবে। কারণ ওটা মানে বেশি জোরে বা কম জোরে করার আমার কোনো উপায় জানা নেই। এখন কি ভালো আসছে একটু? হ্যাঁ স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে যে বিপুল পরিমাণ ইন্ডাস্ট্রি তৈরি করা হয় প্রথম এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, যেটা হচ্ছে গিয়ে 1929 থেকে 1939 সাল, এই সময়টাতে কম বেশি প্রায় 5,000, সংখ্যাটা খেয়াল করবেন, 5,000 বড় শিল্প প্রতিষ্ঠান এই দেশে তৈরি হয়। এবার 10 বছর মানে দিনের হিসেব যদি করেন, 10 বছর আপাতত দৃষ্টিতে অনেকটা সময়, কিন্তু দিনের হিসেব যদি করেন 365 দিনে বছর, 10 বছরে 3,650 দিন। 3,650 দিনে 5,000-এর অধিক, অর্থাৎ সেটা প্রায় 6,000-এর কাছাকাছি। তার মানে হচ্ছে প্রত্যেক দিন গড়ে প্রত্যেক দিন 1.5 থেকে 2টো করে বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল। এবং বড় ইন্ডাস্ট্রি মানে আমি একটা ঘরের মধ্যে একটা লেদ মেশিন বসিয়ে আমি ইন্ডাস্ট্রি চালু করে দিলাম সেরকম নয়। এখানে হচ্ছে আপনার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আপনার জল পরিশোধন, নানান ধরনের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, নানান ধরনের মেটাল ওয়ার্কিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের মেটালিক পার্টস তৈরি হবে। এই যে বিপুল কর্মযজ্ঞের দরুন, এটার পেছনের কারণটা অবশ্যই এই যে তখন দেশের নেতৃত্ব দিয়েছিলেন স্টালিন, জোসেফ স্টালিন। তো তিনি কিন্তু জানতেন, আসলে অনেক আগে থেকেই জানতেন, যে যেটাকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ শুরু এবং শেষ বলছি 14 থেকে 18, সেটা সেই সময় তো বিশ্বযুদ্ধ বলে সেই অর্থে বলা হতো না, তখন একটা বড় যুদ্ধ 18 সালে শেষ হলেও সেটা আবার রিগ্রুপিং করে তার বছর 20-র মধ্যে আবার শুরু হবে, এই খবরটা আগে থেকে জানা ছিল। যার দরুন স্টালিনের বক্তব্য ছিল যে পশ্চিমা দেশগুলি যেখানে কয়েকশো বছর এগিয়ে আছে, সেইখানে তাদের সমান সমান হতে পারলেই আমরা আগামী যুদ্ধতে নিজেদের অস্তিত্ব রাখতে পারবো, নতুবা আমরা ধ্বংস হয়ে যাব। তার দরুন প্রবল হারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, শিল্পায়ন হয়, যার দরুন ওই 39 সালে গিয়ে সোভিয়েত ইউনিয়ন তখনকার দিনে সেই অবস্থায় গিয়ে পৌঁছবে যে জার্মানির মতো একটা বৃহৎ সামরিক শক্তিকে সে সমানে লড়তে পারে, প্রচুর ক্ষয়ক্ষতি দিয়েও শেষ পর্যন্ত তারা বিজয়ী হয়। তো এইটা হচ্ছে একটা, আমি বললাম শিল্পের দিকে, এটা মানে উৎপাদনী শিল্পর যে দিকটা, সেইখানে এইটা হচ্ছে একটা তার সাফল্য।
এই সাফল্যের প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, যে ভদ্রলোককে আমরা হয়তো নামে জানি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাকে চরম সাম্রাজ্যবাদী বলে খুব একটা পছন্দ করি না, যদিও তিনি তার নিজস্ব সময় নিজস্ব ভূমিকা রেখেছেন। তার নাম হচ্ছে উইনস্টন চার্চিল। তো চার্চিল, যিনি চরম কমিউনিস্ট বিরোধী ছিলেন, অবশ্যই চরম স্টালিন বিরোধী ছিলেন, এবং স্টালিন তিনি বিশ্বযুদ্ধের পরে অপারেশন আনথিঙ্কেবল বলে আমেরিকানদের সাথে একটা পরিকল্পনাও করেছিলেন, একটা অপারেশন করার, যাতে বোম মেরে যুদ্ধের ঠিক পরে যখন ইউএসএসআর একেবারে মানে ধ্বংস অবস্থায়, যে যখন তাদের শক্তি আর নেই, সেই সময় তাদেরকে দখল করে এই দেশের শাসন ব্যবস্থাটা বদলানো। সেই চার্চিল সাহেব বলেছিলেন যে স্টালিন দেশটিকে পেয়েছিলেন হাতে লাঙল ধরা অবস্থায়। বুঝতে পারছেন? অর্থাৎ মূলত একটা কৃষিভিত্তিক দেশকে তিনি নেতৃত্ব দেওয়ার জন্য হাতে নিয়েছিলেন, এবং তার এটা তো 23 সালে, তার 30 বছর বাদে 1953 সালে যখন স্টালিন মারা যান, সেই সময় তিনি এই কথা বলেছিলেন যে আর দেশটাকে তিনি ছেড়ে যান তাকে একটা পারমাণবিক এবং মহাকাশ শক্তি হিসেবে। ততদিনে কিন্তু প্রথম স্পুতনিক তোলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এবং পারমাণবিক শক্তি তো হিসেবে সোভিয়েত ইউনিয়ন তখন নিজেকে প্রতিপন্ন করেছে। অর্থাৎ এত বড় একটা সার্টিফিকেট সেটা স্টালিনকে দিয়েছিলেন উইনস্টন চার্চিল, যেটা সম্পূর্ণই তার প্রাপ্য, তার থেকে অনেক বেশি প্রাপ্য। যে স্টালিনের নেতৃত্ব না হলে কিন্তু যেটা আশঙ্কা করা হয়েছিল সেই আশঙ্কাটা সত্য হতো, অর্থাৎ রাশিয়া নামক দেশটি অনেকগুলি দেশের মধ্যে ভাগ হয়ে যেত, কলোনি হয়ে যেত। এটা আমি গত সপ্তাহে কোন একটি সেমিনারে বলেছিলাম যে কিভাবে সোভিয়েত ইউনিয়ন ইভলভ করেছে ঐতিহাসিকভাবে, যেখানে পরিষ্কারভাবে আমি কয়েকবার দেখিয়েছি যে এই দেশটা এরকম ভাবে তৈরি না হলে সেটা কিরকম ভাবে অন্য দেশের উপনিবেশ হয়ে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা ছিল। তো যাই হোক, এটা আমি আলোচনা করলাম এই দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বিষয়টা নিয়ে। এবার আমি বলবো যে শিক্ষা, একটা দেশের সাফল্য তো কতগুলি মাপকাঠি থাকে, আমি কতগুলি খুব মোটা দাগে ভাগ করেছি। একটা হচ্ছে তার শিল্প উৎপাদন, একটা তার শিক্ষা, একটা স্বাস্থ্য। এই তিনটি দিক আমি আলোচনা করবো বলে ভেবেছি, যদি তারপরে সময় থাকে বাকি করব। তো শিক্ষাগত দিক থেকে বলতে গেলে আমরা যে তথ্যগুলি জানি তাতে বলতে পারি যে 1917 সালে যখন বিপ্লব হতে চলেছে বা হয়েছে, সেই সময় কি অবস্থা ছিল। তো 1913 সালে আমরা একটা তথ্য পাচ্ছি, সেটা হচ্ছে যে পুরুষদের 54% এবং মহিলাদের 26% তারা পড়তে জানতেন। অনেকে তার মধ্যে লিখতেও এবং পড়তেও জানতেন, কিন্তু আমরা যেটা জানছি সেটা হচ্ছে তারা শুধুমাত্র পড়তে জানতেন, নিঃসন্দেহে 54 পুরুষ এবং 26 মহিলা। একই সময় ইউনাইটেড কিংডমে কিন্তু সেটার সংখ্যা ছিল 95 এর বেশি, ইউনাইটেড স্টেটসে 93%। তো বিপ্লবে বলশেভিকরা ক্ষমতায় আসার পরে অন্ততপক্ষে লেনিন এই বিষয়ে খুব পরিষ্কার চিন্তার মানুষ ছিলেন বলে জানা যায়। তিনি নিজে নীতি প্রণয়ন করেন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল শিক্ষার জন্য। তার ধরুন 1918 সালে, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তখন একদিকে গৃহযুদ্ধ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়া নিজেদেরকে গুটিয়ে নেওয়ার পরে ব্রেস্ট শহরে যে সন্ধি চুক্তি হয় জার্মানদের সাথে, সেই সন্ধি চুক্তির মাধ্যমে তারপরে কিন্তু দেশে চরম গৃহযুদ্ধ শুরু হয়। অর্থাৎ বলশেভিকরা একদিকে, অন্যদিকে হচ্ছে যে যারা পুরনো জারতন্ত্রের পক্ষে, এবং তাদের পেছনে আবার অনেকের পেছনে কোথাও ফরাসিরা অস্ত্র এবং সামরিক সাহায্য দিচ্ছে, আর্থিক সাহায্য দিচ্ছে, কোথাও ব্রিটিশরা দিচ্ছে। তো এইরকম একটা অসম লড়াই সেই সময় চলছে দেশের ভেতরে। তার মধ্যেও 1918 সালে
সমস্ত বিদ্যালয়ের বয়সী, অর্থাৎ ওই 8 থেকে 15 এই বয়সী সমস্ত শিশুদেরকে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়াটা বাধ্যতামূলক করা হয়, এরকম একটা নীতি গ্রহণ করা হয়। তার সেটা দুটো স্টেজে করা হতো, 8 থেকে 13 এবং দ্বিতীয় স্টেজটা হচ্ছে 13 থেকে 17। আমি ভুল বললাম, 15 নয় 17, 13 থেকে 17। এর মধ্যে প্রথম অংশটা অর্থাৎ এই 8 থেকে 13 এই সময়টা 6 বছর, এই 6 বছরের শিক্ষাটা একেবারে বাধ্যতামূলক, যেটা সবাইকে করাতেই হবে। এবং 1919 সালে আরেকটি ডিক্রি আসে, তখনও কিন্তু গৃহযুদ্ধ চলছে, কিন্তু এই ডিক্রির মাধ্যমে সমস্ত জনসাধারণ যাদের অক্ষর জ্ঞান নেই তাদেরকে সম্পূর্ণ 100% তাদেরকে পড়তে এবং লিখতে শেখাতে হবে। অর্থাৎ সরকার থেকে বা উচ্চতম যে শাসনের জায়গা থেকে যে সমস্ত নীতি, যে সমস্ত ইনস্ট্রাকশন যেগুলো জনসাধারণের জন্য দেওয়া হবে, সেইগুলোর যাতে কোনো রকম ভাবে ভুল ইন্টারপ্রিটেশন না হয়, এটা অন্যতম একটা কারণ ছিল অবশ্যই, যে যার জন্য সবাইকে শিক্ষিত করতে হবে। এবং এটা একটা চরম কর্মযোগ্য, কারণ এটার পাশাপাশি যারা রয়েছেন তারা সবাই নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি যদি আজকে বলি যে সবাইকে শিক্ষিত করতে হবে, প্রথম প্রশ্নটা আসবে যে করবে কে? অর্থাৎ যে সমস্ত শিক্ষকরা এই বিপুল সংখ্যক মানুষকে অক্ষর জ্ঞান দেবেন এবং তাদেরকে পড়তে লিখতে শেখাবেন, সেই ওয়ার্কফোর্সটাকে, সেই শিক্ষকদের সেই বাহিনীকে সবার আগে তৈরি করতে হবে। সেটার জন্য আবার আরেক পদ্ধতি, অর্থাৎ কয়েক ধাপে এই বিশাল কর্মযজ্ঞ চালানোর ব্যবস্থা করা হয়, যার দরুন প্রচুর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়। অর্থাৎ শিক্ষকদের শেখানোর বিদ্যালয়, তারপর সেই শিক্ষকরা আবার সাধারণ মানুষকে শেখাবেন, তাদের জন্য বিদ্যালয়। এই যে বিপুল পরিমাণ আপনার ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, তার জন্য অর্থাৎ গ্রামে গ্রামে, শহরের মধ্যে প্রতি এলাকায় এলাকায় স্কুল, এইগুলো তৈরি করা একটা বিশাল কর্মযজ্ঞের অংশ। তো 1919 সালে ওই যে যখন সেই ডিক্রিটা আসে, সেই সময় নীতি ঘোষণা করা হয় যে সারা দেশের সমস্ত যে স্কুলগুলি, বিদ্যালয়গুলি, সমস্ত স্কুলই হবে সমান এবং একই প্রোগ্রাম, একই পাঠধারা মেনে তারা চলবে। অর্থাৎ কোন একটি স্কুলে একটি বিশেষ জিনিস ভালোভাবে পড়ানো হয়, সেটা কোনো নির্দিষ্ট শিক্ষকের কারণে হতে পারে, কিন্তু নীতিগতভাবে এরকম কিছু হতে পারবে না। এবং তার ফলে এখানকার এখনো স্কুলগুলির নাম অধিকাংশ ক্ষেত্রে নম্বর দিয়ে, অর্থাৎ মস্কো শহরের ধরুন 101 নম্বর স্কুল, সেন্ট পিটার্সবার্গের 337 নম্বর স্কুল, এইরকম ভাবে নম্বর দিয়ে। কোনো আমাদের দেশে যেরকম অমুক স্কুল, সেন্ট জেভিয়ার স্কুল, হিন্দু স্কুল ইত্যাদি ইত্যাদি রয়েছে, এখানে সেই ব্যাপারটা সম্পূর্ণ তুলে দেওয়া হয়। তো সমস্ত স্কুলই হচ্ছে সমান এবং খুব জরুরি, সম্পূর্ণ লেখাপড়াটা হচ্ছে বিনামূল্যে, সবাইকে বিনামূল্যে লেখাপড়া করানো হয়, এখনো তাই হয়। তো যেটা তখন ছিল না, পরবর্তীকালে কোন একটা সময় থেকে সেটাও হয়েছে যে শিশুদেরকে কিন্ডারগার্টেনে বা স্কুলে তাদেরকে লাঞ্চ দেওয়া হয়, এবং একদম ছোট বাচ্চাদের ক্লাস 4 পর্যন্ত তাদেরকে যাওয়ার সঙ্গে সঙ্গে 1 কাপ গরম দুধ বা কোকো, তার সাথে হয়তো একটা পান রুটি, কিছু ফল, এরকম এগুলো পরে শুরু হয়েছে। 1919 সালে এগুলো করার মতো আর্থিক অবস্থা ছিল না, কিন্তু স্কুলগুলো চালু করা হয়। ছেলেদের স্কুল, মেয়েদের স্কুল, এরকম কোনো পার্থক্য করা বন্ধ হয়ে যায়। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয় ছিল, সেটা পক্ষে বিপক্ষে বলে আমি বলছি না, শুধুমাত্র ফ্যাক্ট হিসেবে, সেটা হচ্ছে যে আগেকার দিনে গির্জাগুলোর আন্ডারে অনেক বিদ্যালয় থাকতো, স্কুল থাকতো। এই গির্জার থেকে স্কুলকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয় এবং নীতি করে দেওয়া হয় যে কোনো ধরনের কোনো থিওলজিক্যাল টিচিং কোনো স্কুলে থাকবে না। আর আরো একটা বাড়তি জিনিস করা হয়, এইখান থেকে কিন্তু আসলে পরবর্তীর অনেক ধরনের নেগেটিভ ঘটনা শুরু হবে, যেটা আপনাদের ইঙ্গিত দিয়ে রাখছি যে
যেহেতু রাশিয়া একটা মানে রুশ এম্পায়ার, 1919 সালে তো সেটা রুশ এম্পায়ার হিসেবেই আছে, তখনও তো ইউএসএসআর তৈরি হয়নি, হবে তার 4 বছর বাদে। তো এই রুশ এম্পায়ারের প্রতিটি জাতির, অর্থাৎ উজবেক জাতি, তাতার জাতি, কাজাক জাতি ইত্যাদি ইত্যাদি, তাদের প্রত্যেককে তাদের নিজস্ব ন্যাশনালিটি হিসেবে তাদেরকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ভার্নাকুলার স্কুল তৈরি করা হয়, এবং সেই ভার্নাকুলার স্কুলের জন্য যথাযথ শিক্ষক তৈরি করার ব্যবস্থা করা হয়। এত বড় একটা কর্মযজ্ঞ 1919 সালে শুরু হয়, যার ফলশ্রুতি হিসেবে কয়েক দশকের মধ্যে আমরা দেখি যে এই সমস্ত দেশে নিজস্ব সম্পূর্ণ 100% বা 100-র কাছাকাছি লিটারেসি হয়েছে, এবং প্রত্যেক দেশে তার নিজস্ব ইন্টেলিজেন্সিয়া তৈরি হয়েছে, যেটা বলশেভিকরা চেয়েছিলেন যে নতুন ইন্টেলিজেন্সিয়া, অর্থাৎ বুর্জোয়া ভাবনার থেকে মুক্ত, সম্পূর্ণ গণমুখী মানবমুখী ইন্টেলিজেন্সিয়া, বুদ্ধিজীবীর স্তর তৈরি করা, সেটার কথা তারা ভেবে এটা করেছিল। কত সফল হয়েছে না সফল হয়েছে আমি এই নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র বলছি যে তাদের নীতির যে সমস্ত ডকুমেন্ট আমরা পাই তার থেকে এই ধরনের সিদ্ধান্ত আমরা করতে পারি। তো খরচ কত করা হলো 1925-26 সালে, যখন দেশটা প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে গৃহযুদ্ধ, সেই জায়গা থেকে বেরিয়ে আসছে, সেই সময়ও কিন্তু সংখ্যাটা খেয়াল করবেন, খুব জরুরি, 12.36%, অর্থাৎ সরকারি বাজেটের প্রতি 8 টাকার 1 টাকা, সরকারি বাজেটের প্রতি 8 টাকার 1 টাকা, অর্থাৎ 100 টাকার 12.5 টাকা শিক্ষা খাতে ব্যয় করা হতো। 1923 থেকে 30-এ এই সংখ্যাটা গড় যদি ধরা হয় তাহলে 13.37, অর্থাৎ আরেকটু বেশি বাজেটের। তো এটার ফল কি হয়? এটার ফলে যেটা হয় যে এই এতটা করে অর্থ খরচ করা যায়, কোথায় কোথায় খরচ হয়েছে তার মানে খতিয়ানটা আমি একটু আগে বলেছি। তার দরুন 1937 সালে, অর্থাৎ মাত্র 20 বছরের মধ্যে, যে জায়গায় সমস্ত সোভিয়েত ইউনিয়ন পৌঁছয়, যার মধ্যে এই 15টা রিপাবলিকও রয়েছে, না 15টা না, আমি ভুল বলছি, তখন 12টা রিপাবলিক, কারণ 3টে রিপাবলিক তারা আসবে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল হিসেবে। তো 1937 সালে 86% পুরুষ, 66.2% মহিলা, তারা স্কুল সার্টিফিকেট সহ, অর্থাৎ স্কুল শেষ করেছেন, 10 বছরের স্কুল শেষ করেছেন, এতটা লিটারেট। এবং সেই 10 বছরের স্কুলের মধ্যে কি থাকতো? সেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, রুশ ভাষা, অবশ্যই এখানে ভাষার উপর ভীষণ জোর দেওয়া হয়। এটা 37 সালের খতিয়ান বললাম। আর 59 সালে, এর মধ্যে খেয়াল রাখতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, তা সত্ত্বেও 1959 সালে ওই চরম ধ্বংসযজ্ঞের পরেও দেখা যায় যে এই শিক্ষানীতির ফলে 97.8% পুরুষ এবং 98.5% মহিলা, অর্থাৎ ওই 1-2% এদিক ওদিক সবসময় হয়ে থাকে, এগুলো সবই হচ্ছে মানে সংখ্যা তত্ত্ব। তো ধরতে পারা যায় যে প্রায় 100% মহিলা এবং পুরুষ তারা স্কুল পাশ করার সার্টিফিকেট সহ, তারা মানে সেই ততটা শিক্ষিত যে তারা স্কুল শেষ করার সার্টিফিকেট পেয়েছেন, অর্থাৎ আর ক্লাস 8 পাশ করে তারা আর পড়াশোনা করেনি এরকম নয়। তো এর মধ্যেখানে যে ভয়ঙ্কর ঘটনা দেশে ঘটে গেছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনার সংখ্যাটা মন দিয়ে খেয়াল করবেন, 26.6 মিলিয়ন, অর্থাৎ 2,66,00,000 মানুষ, 2,66,00,000 মানুষ এই দেশের প্রাণ হারায়, যে সময় এদের জনসংখ্যা ছিল 21 কোটির কাছাকাছি। অর্থাৎ 21 কোটির মধ্যে 2,67,00,000, মানে হচ্ছে আপনার প্রতি
10 জনে একজনের বেশি, অর্থাৎ 100 জনে 11 জন। এর মধ্যে অবশ্য নন কমব্যাটেন্ট, যারা যুদ্ধের মানে সরাসরি যুদ্ধক্ষেত্রে মারা যাননি, তাদের সংখ্যাটা এর প্রায় আর্ধেকের কাছাকাছি, প্রায় 13 মিলিয়ন। 13 মিলিয়ন মানে 1,37,00,000। তো এর প্রায় অর্ধেক হচ্ছে নন কমব্যাটেন্ট, যারা অনাহারে বা তাদেরকে এলোপাথারি, সেই সময় তো আমরা জানি যে একটা গ্রাম দখল করে সমস্ত গ্রামকে পুড়িয়ে দিল, সেই রকম নানান ধরনের অ্যাট্রোসিটিস, ভয়ঙ্কর সমস্ত যুদ্ধাপরাধের কারণে প্রচুর মানুষ যুদ্ধক্ষেত্রের বাইরে মারা যান, অনাহারে মারা যান। যেমন 900 দিন সেন্ট পিটার্সবার্গ বলে যে শহরটা এখন, তখন সেটার নাম ছিল লেনিনগ্রাদ শহরের অবরোধ ছিল 900 দিন। এবং এই 900 দিন অবরোধের মানেটা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। অর্থাৎ সেই শহরে কিছু ঢুকবে না, সেই শহর থেকে কিছু বেরোবে না, চারদিক থেকে অবরোধ। এখন আপনারা, আমি জানি না মানে আপনার ঠিক কোন শহরে, আমি তো কলকাতা শহরের মানুষ, তো সেখানে আমি জানি যে শহরটাকে টিকিয়ে রাখতে প্রত্যেকদিন কি পরিমাণ শুধু খাদ্য শহরে ঢোকে, শুধুমাত্র খাদ্য। অর্থাৎ 1 কোটি মানুষ, তারা যে পরিমাণ শুধুমাত্র মানে চাল আর ডাল খায়, মাছ সবজির কথা তো ছেড়িয়ে দিন, সেইগুলো যোগ করলে সেটা বিরাট একটা পরিমাণে গিয়ে দাঁড়ায়। তো 900 দিন এরকম একটা অবরোধে এই শহরটা ছিল। প্রচুর মানুষ এই সময় শুধুমাত্র শীতের কারণে জমে গিয়ে, কারণ শীতের দেশ তো, গরম করতে কয়লা লাগে, সেই কয়লা যদি সাপ্লাই না আসে তাহলে শীতে -15 -20 ডিগ্রি ঠান্ডাতে মানুষ জমে মরে যায়। তো এই নন কমব্যাটেন্ট যে মানে হতাহত, তাদের সংখ্যা হচ্ছে মোট হতাহত প্রায় অর্ধেকের কাছাকাছি, অর্ধেকের কিছু বেশি। এবং 1710টা, এই সংখ্যাগুলো জাস্ট মানে মাথায় রাখার চেষ্টা করবেন যে 1710টা মানে 1700টা শহর সম্পূর্ণ ধ্বংস হয়েছিল। 70,000-এর বেশি গ্রাম ধ্বংস হয়েছিল। 32,000-এর বেশি ফ্যাক্টরি, 32,000-এর বেশি ফ্যাক্টরি ধ্বংস করা হয়েছিল। 98,000 কালেকটিভ ফার্ম, অর্থাৎ যে সমস্ত জায়গাতে চাষবাস হতো, তখন কালেকটিভ ফার্মের চেহারায় চাষ হতো। এই ধ্বংস হওয়ার পরেও দেশটা আবার যখন ঘুরে দাঁড়ায়, তার মধ্যেও কিন্তু এই 45 সালের যুদ্ধের পরেও 59-60 সালে গিয়ে দেখা যায় যে এই দেশের লিটারেসির মাত্রা প্রায় 100% হয়েছে। আর মানে এই দিকে নজর সবসময় ছিল, যেটা সবসময় মনে করা হয়েছিল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা ছাড়া সঠিক, যথার্থ এবং জাস্ট সমাজ ব্যবস্থা তৈরি করা যায় না শিক্ষা ছাড়া। সেই শিক্ষার জন্য খরচ, সব ধরনের সুযোগ সুবিধা চালানো হয়ে গেছে। যদিও হিসেব করে দেখানো হয়েছে যে ক্ষয়ক্ষতি যা হয়েছিল যুদ্ধের সময় শুধুমাত্র এই 4 বছরে, 41 থেকে 45, তার পরিমাণ হচ্ছে $128 বিলিয়ন ওই সময়কার। $128 বিলিয়ন ওই সময়কার, অর্থাৎ আজকের দিনে হিসেব করতে গেলে সেটা প্রায় 1 ট্রিলিয়নের বেশি। অর্থাৎ সারা ভারতবর্ষের সারা বছরে যা আয় হয় জিডিপি, তার প্রায় 1/4। তো এইরকম একটা ড্রাইভ শিক্ষার ক্ষেত্রে দেওয়া হয়েছিল। তো এই দুটোর দৌলতে কিন্তু দেশটা এত অল্প সময়ের মধ্যে এতটা লাফ দিয়ে ভবিষ্যতে পৌঁছে যেতে পেরেছিল, যার মূল জায়গাতে ছিল যে একটা তুলনামূলক পশ্চাৎপদ দেশ, যেখানে শিক্ষার মাত্রা যথেষ্ট কম ছিল, কিন্তু তারা ওই নতুন ইন্টেলিজেন্সিয়া তৈরি করে, যেটার কথা একটু আগে বললাম যে চার্চিল যে সার্টিফিকেট দিয়েছিলেন, যে লাঙল ধরা একটা দেশকে হাতে নিয়ে 30 বছরের মধ্যে সেই দেশকে মহাকাশে পৌঁছে দিয়েছিলেন স্টালিন। অর্থাৎ সেই মহাকাশে পৌঁছে দেওয়ার জন্য, সবার আগে পৌঁছে দেওয়ার জন্য নিশ্চয়ই সেরকম এডুকেশনের, সেরকম টেকনোলজির উদ্ভব মানে আবিষ্কার করা সম্ভব হয়েছিল, যার দরুন এই ঘটনাগুলো ঘটতে পেরেছে। তো এটা হচ্ছে একটা দিক, গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় আরেকটা দিকের কথা বলবো, সেটা হচ্ছে যে আমি গত সপ্তাহে যেটা একটা জায়গায় আমি
বক্তব্য রেখেছিলাম সেইখানে আমি এই জিনিসটা প্রতিপন্ন করেছিলাম যে সোভিয়েত ইউনিয়ন নামক যে দেশটি এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। রুশ ইতিহাসের মধ্যে প্রথিত ছিল। সোভিয়েত ইউনিয়ন যেভাবে একটা সিস্টেম হিসেবে তৈরি হয়েছিল সেই সিস্টেমের মূল যে বিষয়গুলি অর্থাৎ কনজিউমার মানে কনজিউমিং এইটার মাত্রাটাকে নির্দিষ্ট করে দেওয়া। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নে তো ব্যক্তি মালিকানা বলে কিছু ছিল না, অথচ ইন্ডাস্ট্রি ছিল। তো ইন্ডাস্ট্রির মালিকানা কার কাছে ছিল এবং সেই তার মধ্যে সুবিধা কে পেত? সুবিধা কেউই পেত না, পেত হচ্ছে বিভিন্ন ধরনের প্রিভিলেজ। হ্যাঁ, সেটাকে সুবিধা বলতে পারেন। অর্থাৎ আপনার পদ অনুযায়ী বিভিন্ন ধরনের প্রিভিলেজ, অর্থাৎ পার্টির চিফেরও যা মাইনে, আমি একটা স্কুলে পড়াই আমারও যা মাইনে, দুটো কাছাকাছি, কিন্তু পার্থক্য হয়ে যেত কোথায় না বিভিন্ন ধরনের মানে বেঁচে থাকার সুবিধার যে সমস্ত জিনিসপত্র সেগুলো সবার জন্য তো দেওয়ার কোনো উপায় ছিল না। তার কারণ হচ্ছে যে সমাজতন্ত্রের মূল বিষয়টা, মূল মন্ত্রটা হচ্ছে ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ক, যেটা কমিউনিজমে গিয়ে যদি কখনো হয়, যদি কোথাও হয়, সেখানে হবে যে ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটি টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিড, তার প্রয়োজন অনুযায়ী। তো যখন সেই রকম উৎপাদন নেই তখন তো সবার চাহিদা পূরণ করা সম্ভব নয়। তখন চাহিদা পূরণ করা হবে সেই রকম একটা স্কেলে, যে স্কেলে মাত্রাতে যেটা তার কাজের সামাজিক সিগনিফিকেন্সের উপর ভিত্তি করে। অর্থাৎ একজন অধ্যাপক তিনি তার অফিসিয়াল মাইনে যাই হোক, তিনি নন মেটেরিয়াল অনেক ধরনের সুযোগ সুবিধা পান। যেমন ধরুন সরকার থেকে তাকে যে ফ্ল্যাট দেওয়া হবে সেই ফ্ল্যাটটা বড় হবে, যার মধ্যে একটা পড়াশোনা করার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করা যাবে, একটা লাইব্রেরির ব্যবস্থা করা যাবে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের তাকে মানে তার গাড়ি কেনার জন্য যদি তাকে লাইন দিয়ে থাকতে হয়, সবাইকে থাকতে হতো, কারণ সবার কাছেই ওই টাকা ছিল গাড়ি কেনার মতো, কিন্তু সবাইকে দেওয়ার মতো গাড়ি তৈরি হতো না, যার দরুন ওই মানে ডিস্ট্রিবিউশনের যে একটা বিশেষ ব্যবস্থা সেই ব্যবস্থাটা চালু ছিল। তো এটা হচ্ছে অনেক পরের কথা, যখন অনেক ধরনের ভোগ্যপণ্য তৈরি হতে শুরু করেছে। কিন্তু প্রথমে তো ছিল শুধুমাত্র খাদ্যের নিরাপত্তা। তো এই খাদ্যের নিরাপত্তার ক্ষেত্রে এদেশে যেটাকে বলতো আপনার ওই ফুড কার্ড, আমেরিকার যেরকম আছে এখন ফুড স্ট্যাম্প, এদেশে এখন নেই, বহুদিন আগে উঠে গেছে। কিন্তু তা সত্ত্বেও এগুলো চালু ছিল 1917 থেকে 1921 সাল পর্যন্ত। অর্থাৎ আপনার পরিবারে 5 জন লোক আছে, সরকারি ভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে আপনার মাথা পিছু ধরুন দিনে 300 গ্রাম রুটি। তো আপনার বাড়িতে 4 জন লোক, 1 কিলো 200 গ্রাম রুটি আপনি প্রত্যেকদিন নিতে পারবেন। কতটা সবজি নিতে পারবেন, কতটা মাংস নিতে পারবেন, দুধ, মাখন ইত্যাদি ইত্যাদি একেবারে বাঁধা ছিল। এবং যে সমস্ত দোকানগুলি ছিল সেই দোকানগুলিতে এগুলোর দাম ছিল নামমাত্র। আমি যখন আসি 1981 সালে, তখন দেশে যে সমস্ত দামে আমরা জিনিসপত্র কিনতাম সেগুলো মানে হাস্যকর দাম আর কি, অকল্পনীয়। তো যাই হোক, টাকার হিসেবে মাইনে লোকের কম ছিল, কিন্তু যেটাকে বলে নন ইকোনমিক যে সমস্ত সুবিধাগুলি ছিল, অর্থাৎ ট্রান্সপোর্টের খরচ ছিল নামমাত্র, এডুকেশন ফ্রি, হাউসিং ফ্রি। এইটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে সোভিয়েত ইউনিয়ন কিন্তু 100% মানুষের মাথায় ছাদ দিয়েছিল, প্রথমেই নয়, প্রথম দিনই নয়, কিন্তু এইটা শেষ মানে সম্পূর্ণভাবে এটাকে সফল করা হয় 60-এর দশকে, মানে ইট টুক আ লট অফ টাইম। আমাদের দেশে আমাদের 140 কোটি লোকের মাথায় আলাদা আলাদা প্রত্যেক পরিবারের মাথায় ছাদ দেওয়া, সেটা কতদিনে সম্ভব আমার কোনো ধারণা নেই। এবং সেই ছাদ দেওয়া মানে যেগুলো আমাদের বিভিন্ন শহরাঞ্চলে আছে, যেগুলোকে আমরা বস্তি বা ঝুপড়ি বলি, সেই রকম ছাদ হয়। শীতের দেশে মানে কমফোর্ট, শীতের সময় ওই -15, -20 এই টেম্পারেচারে থাকার জন্য যে সমস্ত বাসস্থান, সেই রকম বাসস্থান অন্ততপক্ষে শহরাঞ্চলে থাকার মতো তার ব্যবস্থা, এটা একটা অত্যন্ত সফল
মানে এটা কর্মযোগ্য বলে আমার বিশ্বাস, যে সবার মাথায় ছাদ দেওয়া, সবাইকে পানীয় জলের সরবরাহ দেওয়া, সবাইকে তার একটা মিনিমাম স্যানিটেশনের ব্যবস্থা দেওয়া ইত্যাদি। তো মানুষের বেঁচে থাকার জন্য কি কি দরকার? এক হচ্ছে খাদ্য। সেই খাদ্যর জন্য বিভিন্ন সময় ডিস্ট্রিবিউশন সঠিক করার জন্য ওই ফুড কার্ডের ব্যবস্থা ছিল। 17 থেকে 21, 29 থেকে 35, অর্থাৎ ওই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 1929 সালে শুরু হবে, সেই সময় থেকে 35 সাল পর্যন্ত এই ফুড কার্ড ছিল, যার দরুন এদেশে অভুক্ত অবস্থায়, মানে যুদ্ধকালীন অবস্থার মধ্যে পড়ে অভুক্ত অবস্থায় কেউ যদি মারা গিয়ে থাকে সেটা অন্য, কিন্তু এর বাইরে অভুক্ত কেউ থাকেনি, এটা একেবারে নির্দ্বিধায় বলা যায়। আরেকটা ছিল, যখন যুদ্ধ শুরু হলো 1941 থেকে 1947 পর্যন্ত, যুদ্ধর শেষ হওয়ার 2 বছর পরেও, যখন সেই মানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত দেশটাকে আবার নতুন করে গড়া হচ্ছে, তার 2 বছর তারপর থেকে আর কিন্তু কখনো এরকম হয়নি। আর 1951 থেকে 1960 এই সময় এই দেশে একটা মানে সেই যুদ্ধের পরের একটা ইউফোরিয়া বলতে পারে, যখন একটু আগে তো আমি আপনাদের বললাম যে 2.5 কোটির ওপর, মানে 2,66,00,000 মানুষ মারা গেছিলেন, এবং যদি এই সংখ্যক মানুষ মারা গিয়ে থাকে তাহলে অন্তত সমসংখ্যক মানুষ তারা কিন্তু পঙ্গু হয়ে যুদ্ধের পরে এসেছে। তো যারা পঙ্গু তারা তো কোনো রকম ভাবে কাজে লাগতে পারবে না। তারপরেও যারা দেশে রয়েছে, যারা বেঁচে ছিলেন, যারা সেই যুদ্ধের জন্য সমস্ত ধরনের আপনার হার্ডওয়্যার থেকে শুরু করে সমস্ত কিছু তৈরিতে ভূমিকা রেখেছেন, যারা চাষ করেছেন, যারা পশুপালন করেছেন, যার তরুণ দেশটা শেষ পর্যন্ত যুদ্ধে যেতে বেরিয়ে এলো, তাদের সেই যে উদ্দীপনা, সেই উদ্দীপনার দরুন 51 থেকে 60 সালে এদেশের জিডিপি বেড়েছিল 244%। 244, অর্থাৎ 2.5 গুণ হয়েছিল 10 বছরের মধ্যে। এটার মানে হচ্ছে প্রায় আপনার 15% প্রতি বছরে গ্রোথ। অর্থাৎ আমরা যে অনেক সময় বলি না যে ওই চীনাদের 90-এর দশকে যে গ্রোথ হয়েছিল, মানে গত শতাব্দীর 90 দশকে, 30 বছর আগে, সেই তুলনায় এই গ্রোথ অনেক বেশি। বিশেষ করে চীনাদের তো অর্থ দেওয়া হয়েছিল, আমেরিকান অর্থ দিয়েছিল, ব্রিটিশ অর্থ দিয়েছিল, এদেরকে থেকে অর্থ দেয়নি, শুধুমাত্র নিজেদের উৎসাহে এরা চালিয়ে গেছে, এবং সেইখান থেকে 60-এর দশকে এসে এরা একটা স্টেবল অবস্থায় পৌঁছায়, যেটাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে। আর আরেকটা বলবো যে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে 70-এর দশকের শেষ নাগাদ এদেশে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নে, সারা পৃথিবীর টোটাল প্রোডাকশনের 15 থেকে 20% মতো এদেশে প্রোডাকশন হতো, যেটা খুব বেশি। আমেরিকানদেরও তো তার থেকে অনেক বেশি। এবার দেশটা ভেঙে গেল কি করে? আমার সময় ফুরিয়ে আসছে, কিছু মনে করবেন, আমি একটু হয়তো বেশি সময় নেব, আমি খুব সংক্ষেপে এই অংশটা কভার করছি। তো এই যে ঘটনাগুলির কথা আমি বললাম, যেগুলোকে আমি সাকসেস বলে বলছি, এই সাকসেসের মধ্যে কিভাবে লুকিয়ে ছিল সেই ঘটনাগুলি, যেগুলো আসলে শেষ পর্যন্ত দেশটার ধ্বংসের কারণ হবে। এক হচ্ছে যে বিভিন্ন রিপাবলিকগুলোতে, যেগুলোকে সম্পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল, যদিও তারা কেন্দ্রের আন্ডারে ছিল, কিন্তু তাদের নিজস্ব ধরুন একাডেমি অফ সায়েন্স, তাদের কি বলে এডুকেশন মিনিস্ট্রি ইত্যাদি ইত্যাদি, তার দরুন প্রত্যেক দেশে নিজস্ব এলিট তৈরি হয়। 2 জেনারেশন একটা এলিট তৈরি করার জন্য যথেষ্ট না হলেও এটা সাবস্ট্যান্সিয়াল। তো এই একটা ধারা তৈরি হয়, বিশেষ করে যখন 1960-এর দশকে খুরশেভ 61 সালে অ্যাকচুয়ালি তিনি নতুন কিছু মানে পরিচালনার সুবিধার নাম করে, আমি বলছি না যে এর মধ্যে কিছু তার মানে দুরভিসন্ধি ছিল, কিন্তু ফ্যাক্ট তো ফ্যাক্ট, যে দুরভিসন্ধি থাকুক আর না থাকুক তার ফলশ্রুতিটা তো ভোগ করতেই হয়। তো তিনি সমস্ত রিপাবলিকান যে পার্টিগুলি ছিল, কমিউনিস্ট পার্টি, মানে প্রত্যেক রিপাবলিকের নিজস্ব কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টির হাতে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেন, যে ক্ষমতাটাকে তারা শেষ পর্যন্ত রুশদের থেকে আলাদা হয়ে তারা সেই ক্ষমতা ভোগ করবে দেশের কারণে নয়, শুধুমাত্র তারা ওই যে একটা থেকে বলে না যে
আমার গ্রামে আমি রাজা হব, আমার রাজত্বের উপর কেউ কোনো রকম ভাবে প্রভাব ফেলবে না, এই একটা ধারা যেটা 60-এর দশকে তৈরি হয়, সেইটা ভেতর থেকে সিস্টেমটাকে দুর্বল করতে শুরু করে, যেটা তার 30 বছর বাদে গিয়ে 90 সালে দেখা যায় যে এরা সবাই আলাদা হতে চাইছে। এবং এইটা কোনো বিপ্লব করে হয়নি, যদি আপনারা খেয়াল করেন যে বা এরকম স্ট্যাটিস্টিক্স রয়েছে যে সোভিয়েত ভেঙে যাওয়ার আগে যারা দেশের এলিট ছিলেন, যারা নেতৃত্বের জায়গায় ছিলেন, তাদের সংখ্যা দেশ ভেঙে যাওয়ার পরে তারাই কিন্তু সেই সমস্ত দেশের নেতা হয়েছিলেন, তার প্রধান হয়েছিলেন, রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। তার কতগুলি নাম আমি আপনাদের বলেও দিতে পারি, সেগুলো আপনাদের মানে মনে রাখার কোনো কারণ নেই। যাই হোক, যেটা আমি বলছি সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ওই যে বিভিন্ন রিপাবলিকান পার্টির নেতারা, সেই পার্টির নেতারাই হলেন গিয়ে সেই ভেঙে যাওয়া রিপাবলিকের প্রেসিডেন্ট। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে এই যে মালিকানাহীন একটা অর্থনৈতিক ব্যবস্থা সোভিয়েত দেশে তৈরি হয়েছিল, যেটার কথা আমি বলেছি, মালিকানাহীন হওয়ার অন্য বেশ কিছু দিক ছিল। যেমন ধরুন, বৈদেশিক বাণিজ্য করতে গেলে মানুষগুলোকে তো বিদেশে পাঠাতে হবে। এই বিদেশে পাঠিয়ে মানে সেই সময় যে দেশের লোককে ইচ্ছে মতো বিদেশে যেতে দেওয়া হতো না, এটা আমি জাস্টিফাই করছি না, শুধু বলছি যে মানে আপনার যদি মতাদর্শগত ভিত্তি যদি খুব কঠোর না হয়, তাহলে আপনাকে বিপথে চালিত করার জন্য বেশ কিছু ধরনের ভোগ বা বেশ কিছু ধরনের সুযোগ সুবিধা, এইগুলো দিয়ে সহজেই বিপথগামী করা যায়, যেগুলো নিয়মিতভাবে হয়ে থাকে। মানে মানুষকে করাপ্ট করার যে কলকব্জে, সেটা তো মানুষের ভেতরেই রয়েছে। তো তার দরুন হয় কি, এরা বিদেশের যে জীবন পদ্ধতি সেগুলো তারা দেখতে শুরু করে। কিন্তু ওই দেশগুলো তো ছিল, তারা কলোনিয়াল দেশ ছিল, তারা তো অন্য দেশের শোষণ করে, আমাদের ভারতবর্ষের, অন্য অন্য দেশের, ইন্দো চায়না, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, তাদের শোষণ করে তারা অত ভালো রয়েছে। কিন্তু যদি নিজের শ্রম দিয়ে করতে হয়, তাহলে তো ওইভাবে থাকা যায় না। যেটা আমরা দেখছি যে যেই সেই শোষণের জায়গাটা ক্রমশ ছোট থেকে ছোট হয়ে আসছে, পশ্চিম ইউরোপের দেশগুলি ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। কারণ সেই পরিমাণ লুট করা অর্থ না থাকায় এবং নিজেদের যথাযথ প্রোডাকশন না থাকায় ওরা ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। তো পাশাপাশি কতগুলি ঘটনা ঘটে জানেন। সেই ঘটনা হচ্ছে যে, আরেকটা কথা বলি, যে প্রত্যেক সিস্টেমে জানেন, প্রত্যেকের সিস্টেমে যে সংস্থা বা যে সংগঠনের উপর সেই সিস্টেমের রক্ষার ভার দেওয়া থাকে, সেই সংস্থা বা সেই সংগঠনই হয় সেই সিস্টেমের সবচেয়ে দুর্বল জায়গা। অর্থাৎ তাকে যদি করাপ্ট করা যায়, তাকে যদি দুর্বল করে দেওয়া যায়, তাহলে সিস্টেমটাকে বাঁচিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে যায়। এবং সেই রকম একটি সংগঠনের নাম হচ্ছে কেজিবি। তো এই কেজিবি ছিল এই দেশের তো গুপ্তচর সংস্থা, সেই নামটা আপনারা সবাই জানেন। তো এই গুপ্তচর সংস্থা একদিকে যেরকম দেশের দেশ রক্ষা, দেশের ওপর যাতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র প্রভাব না ফেলতে পারে, এই সমস্ত ব্যাপার তারা করতেন। আবার অন্যদিক থেকে তারাই যখন করাপ্ট হয়ে গিয়ে, তারা যখন নিজস্ব ব্যক্তিগত দুর্নীতি, আরো নানা ধরনের লোভ, অমুক তমুক এইসবের কারণে যখন তারা পশ্চিমাদের পক্ষ নিতে শুরু করলেন, ভেতরে ভেতরে, খোলাখুলি নয়। যেমন ধরুন, আমি একটা উদাহরণ আপনাদের দিই, যে এদেশে 60-এর দশকের শুরুতে, 50-এর শেষের দিকে প্রচুর পরিমাণ পশ্চিম সাইবেরিয়াতে পেট্রোলিয়ামের খনি উৎস পাওয়া যায়। তো এদেশের তো পুরো ট্রেডটাই হতো সরকারি মাধ্যমে। তো এই যে সরকারি যে সমস্ত আমলারা, তারা বিদেশে এদেশের প্রতিনিধি হিসেবে তারা এই ট্রেডগুলি চালাতেন। তো সেই সময়কার যিনি ছিলেন নাসের, গামাল আবদেল নাসের, তিনি খুরশোভকে বলেন যে, দেখুন, আপনি যে আন্তর্জাতিক দাম আছে তার থেকে একটু কমে তেল ছেড়ে দেবেন, তাহলে মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো, যেগুলো মনার্কি, অর্থাৎ এই বিভিন্ন সুলতান টুলতান এসব রয়েছে, কিং, সেই দেশগুলির ইকোনমি ধসে যাবে। তাহলে এই সমস্ত জায়গাতে তারা সবাই গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক পথ নেবে। তো তিনি এইটাতে রাজি হয়েছিলেন, এটাতে বিশ্বাস করেছিলেন।
কিন্তু বাস্তবে তা ঘটেনি। ঘটেছিল মাত্র দুটো জায়গায়, লিবিয়া আর ইরাকে। বাকি সব জায়গাতে মনাট্রার বহাল তবিয়তে ছিলেন। কিন্তু মাঝখান থেকে হয়েছিল কি, এই প্রতিনিধিরা যারা সেখানে ছিলেন তাদের হাত দিয়ে বিপুল পরিমাণ যাকে বলে আনঅ্যাকাউন্টেড ফর, সেই দেশে সেই আমলের হিসেবে দেখা যায় যে প্রায় $2 বিলিয়ন সেই আমলের, যেটা আজকের দিনে আমরা বলতে পারি 20 থেকে 25 বিলিয়ন ডলার, যেটা এটা বিপুল অর্থ। সেই আনঅ্যাকাউন্টেড অর্থ এদেশের মানুষের হাতে আসে, সবার হাতে নয়, কিছু কিছু ওই প্রিভিলেজের জায়গাতে যারা প্রিভিলেজও পেয়েছেন, আবার ওই অর্থরও তারা মালিক হয়েছেন। সেই অর্থকে শেষ পর্যন্ত তাদেরকে লিগ্যালাইজ করার দরকার ছিল, এবং তারা জানতেন যে দেশটা কিভাবে চলে। বুঝতে পারছেন, একটা গাড়ির চালক যে জানে কল কবজাগুলো কোথায় কিভাবে আছে, সে জানে কোনখানে নাটটা ঢিলে করে দিলে গাড়িটা দুম করে থেমে যাবে। এইটাই আমি আজকে আর বেশি বলবো না। তো এইটাই আমি বলতে চাইছিলাম যে এই জায়গাগুলো থেকে, অর্থাৎ যেগুলি সোভিয়েত ইউনিয়নের স্ট্রেংথ ছিল, যে যে বিষয়গুলো এখানকার সিস্টেমের ব্যবস্থার সবচেয়ে শক্ত যে সাফল্য ছিল, সেই সাফল্যগুলোর মাধ্যমেই কিরকম ভাবে সেই মানে যাকে বলে সেই চাঁদ সদাগরের লোহার বাসরে, লক্ষিন্দরের লোহার বাসরে কালনাগিনীর যে মানে আবির্ভাব, সেগুলো ওই ছিদ্রগুলো দিয়ে, যে ছিদ্রগুলো ছিল সিস্টেমের মধ্যেই তৈরি করা, যার মূলে হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের মানে মানবিক দুর্বলতা। আমি এগুলোকে দোষ বা কিছু বলতে চাইছি না, কারণ আমাদের সবারই কম বেশি এটা ওটা নানান দোষ থাকে বা থাকতে পারে, কিন্তু আমি একটা ঐতিহাসিক পটভূমিতে এটাকে বিশ্লেষণ করলাম যে এই দুটির ফলশ্রুতি হিসেবে কি কি হয়। আরেকটা বিষয় আমি বলতে চেয়েছিলাম, সেটা আমি জাস্ট বলছি যে শুধু এইটুকু বলবো যে হেলথ, এদেশে হেলথ সিস্টেমটা প্রসঙ্গত এখনো সেটা মেনটেন করা হচ্ছে। হেলথ সিস্টেম এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আর আমি এদেশের নাগরিক হয়েছি কিছু সময় হলো, এবং আমার 60 বছর বয়স হয়েছে। সেই সূত্রে আমার হেলথ চেক আপ থেকে শুরু করে সবকিছু শুধু ফ্রি তাই নয়, আমি ওষুধগুলো আমি সব ফ্রিতে পাই। যে ওষুধগুলো আমাকে একটু সুগারের কারণে, একটু হার্টের কারণে, সেগুলো আমি ফ্রিতে পাই। তো আমি জাস্ট আপনাদের বলছি যে 1960 সালের আমি একটা হিসেব পেয়েছি, একটা সংখ্যা পেয়েছি। 1960 সালে 6.6% রাষ্ট্রীয় বাজেটের হেলথের জন্য খরচা করা হতো। 6.6%। এবং পাশাপাশি আমি শুধু দেখলাম কদিন আগে নির্মলা সীতারামন যে বাজেট দিয়েছেন, তাতে 1.94% ভারতবর্ষে হেলথের পেছনে খরচা। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে ঠান্ডা যুদ্ধের সময় কি প্রচুর পরিমাণ অর্থ ডিফেন্সের খাতে খরচা করতে হতো। তার মধ্যেও এই ধরনের সাফল্যগুলি এই সিস্টেমটা নিশ্চিত করতে পেরেছিল, যেটা আমার বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ, খুব মানে জবরদস্ত যাকে বলে। কিন্তু সিস্টেমটা ভেঙে গেল, সেটার পেছনে কারণগুলো অনেকেই বলেন যে গর্বাচভ সিস্টেম ভেঙে দিয়েছে, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ না। গর্বাচভ ছিলেন ইনস্ট্রুমেন্ট। তার কি বলবো, ব্যক্তিত্বকে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। এটা নিয়ে যদি কখনো আপনাদের মনে হয় আলাদা করে আমরা আলোচনা করবো, গর্বাচভ কি, কেন এবং কোত্থেকে, সেটা এখন আমরা অনেকটাই জানি। কিন্তু গর্বাচভের কারণে দেশ ভেঙেছিল অনেকগুলি কারণে, যার মধ্যে ইন্টারনাল কারণগুলি আমি বললাম। এক্সটার্নাল কারণ ছিল যে বিদেশি শক্তি, স্পেসিফিক্যালি আমেরিকানরা এবং ব্রিটিশরা, তারা ভীষণভাবে চেয়েছিল দেশটাকে দুর্বল করতে। দেশটাকে ভেঙে দেওয়ার তাদের কোনো পরিকল্পনা ছিল না বলেই জানা যায়। অর্থাৎ বড় বুশ, মানে জর্জ ডব্লিউ বুশ সিনিয়র, যিনি 88 থেকে 92 পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তার বিভিন্ন ইন্টারভিউ থেকে শুরু করে অনেক কিছুতে আমরা জানতে পারি যে দেশটাকে ভেঙে দেওয়ার তাদের কোনো পরিকল্পনা ছিল না। তাদের পরিকল্পনা ছিল দেশটাকে দুর্বল করে দেওয়া, যাতে তারা সারা পৃথিবীর সামনে দেখাতে পারে যে তাদের সিস্টেম অনেক জোরালো এবং অনেক প্রফাউন্ড। কিন্তু দেশটা ভাঙার কারণটা ছিল দেশের গড়নের মধ্যেই নিহিত। তো এইটাই আমি আপনাদের
আমাদের 1 ঘন্টা ঠিক শেষ হচ্ছে, আমি তাহলে এখানে শেষ করি। ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে বলুন। অধ্যাপক সান্যালকে অসংখ্য ধন্যবাদ। খুব মনোজ্ঞ একটা আলোচনা উনি করলেন, এবং সেখানে ইতিহাসের প্রেক্ষাপটে একটা বিরাট ক্যানভাসে, এই অল্প সময়ের মধ্যে একটা বিরাট ক্যানভাসে আমি বলবো আলোচনা হয়েছে। ইতিহাসের অনেক কিছু উনি তুলে এনেছেন, প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধের যে সময়, সেখানে যে শিল্পনীতি, শিক্ষানীতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে উনি আলোচনা করেছেন এবং আমাদের সমৃদ্ধ করেছেন সেই আলোচনায়। তারপরে সোভিয়েত ইউনিয়ন যেভাবে এগিয়েছে সেই আলোচনাও আমরা পেয়েছি সেখানে। সোভিয়েত ইউনিয়ন কিভাবে গড়ে উঠেছে সেখানে আমরা জানলাম যে 60-এর দশকে সোভিয়েত বাজেটে স্বাস্থ্যের জন্য যে বরাদ্দ, সেটা কিন্তু ঈর্ষণীয় একটা বরাদ্দ। তো এরকম একটা অবস্থা থেকে এরকম একটা দেশ, যাকে আমরা অনেকেই সুপার পাওয়ার বলে জানতাম, তার যে ভেঙে যাওয়া, সেটা সত্যি বেশ বিস্ময়ের উদ্রেক করে। ভেঙে যাওয়ার অনেক কারণ আছে, অনেক কারণ আলোচিত হয়, বিভিন্ন দেশেই অনেক কারণ আলোচিত হয়। সেই কারণগুলো পার্টি আমলাতন্ত্র, সরকারি আমলাতন্ত্র, যার কথা অধ্যাপক সান্যাল বলেছেন, সেই আমলাতন্ত্রের মধ্যে যে ঘুণ ধরে গেছিল সেটা আমরা অনেকের থেকেই জেনেছি। সরকারি আমলাতন্ত্রে তো বটেই, এমনকি পার্টি আমলাতন্ত্রে, পার্টির মধ্যেও যে একটা ঘুণ ধরা অবস্থা ছিল, সেটাও বোধহয় পতনের অন্যতম কারণ। এবং অধ্যাপক সান্যাল যেটা খুব যথার্থভাবে বলেছেন যে শুধু গোরবাচভ নয় বা শুধু আমেরিকা নয়, পতনের আরো অন্য অনেক কারণ আছে। তো যাই হোক, আমরা খুব সমৃদ্ধ হলাম এই আলোচনার মাধ্যমে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্রকাশ, তারা সরাসরি অধ্যাপক সান্যালকে প্রশ্ন করতে পারেন। এরকম যদি কোনো প্রশ্ন থাকে প্রকাশ, তুমি সেটা দেখো, তুমি বা হ্যাঁ দেখো। হ্যাঁ স্যার, এটা মৃণাল কান্তি বিশ্বাস করেছেন, হাউ ডিড দ্য ইউএসএসআর বিকাম সো পাওয়ারফুল? আচ্ছা, আমি ওই আমার বক্তব্যের মধ্যে এগুলো আমি টাচ করেছি। মানে পাওয়ারফুল হওয়ার তো অনেকগুলি দিক আছে। এখন উনি কোন দিকের কথা বলতে চেয়েছেন সেটা মানে স্পেসিফাই করলে সুবিধা হতো। তা সত্ত্বেও আমি বলছি স্যার, উনি মূলত ইকোনমিকের দিকটা বলেছেন। হ্যাঁ, তাহলে আমি তো তার উত্তর দিয়েছি। অর্থাৎ যে একটা পশ্চাৎপদ দেশ থেকে শুরু করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটার মানে কিন্তু একদম ধরে নেবেন না যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে সবকিছুর জন্য সমস্ত অবস্থায় সেটা হচ্ছে একমাত্র রেসিপি, তা আমি বলছি না। কিন্তু একটা প্ল্যান্ড ইকোনমির একটা সময় পর্যন্ত ভীষণ জরুরি একটা ভূমিকা থাকে। আমাদের দেশেও কিন্তু তা ছিল। অর্থাৎ 1951 সালে যখন আমাদের রিপাবলিক তৈরি হলো, ভারত মানে প্রজাতন্ত্র, সেই সময় প্রথম দিকে যদি একটা পরিকল্পিত একটা ইকোনমি যদি না করা হতো, তাহলে যে ভিত্তির উপর দাঁড়িয়ে আজকে আমরা পৃথিবীর পঞ্চম বা ষষ্ঠ বা যাই হোক মানে একটা জায়গায় অর্থনৈতিক ভাবে এসছি, সেটা কিন্তু সম্ভব হতো না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেইটার একটা দিক ছিল, প্লাস ছিল মানুষের অদম্য একটা উৎসাহ, তাদেরকে ইন্সপায়ার করা গেছিল। তৃতীয়ত হচ্ছে যে শিক্ষার ব্যাপারটা আমি অতি অবশ্যই বলেছি, সেটা ছাড়া সম্ভব হতো না। যে নতুন ইন্টেলিজেন্সিয়া, তারাই কিন্তু মানে যে যাই বলুক যে টেকনোলজি চুরি করেছে, অমুক করেছে, তো আচ্ছা টেকনোলজি যদি আমি চুরি করে সবার আগে কাজটা করে ফেলতে পারি, তাহলে কে কাজটা চুরি করেছে? এটা একটা বড় প্রশ্ন এসে যায়, তাই না? অর্থাৎ মহাকাশে যদি আমার স্পুতনিক প্রথম গিয়ে থাকে, তাহলে আমি কাঠটা চুরি করে ওখানে পৌঁছলাম, তাহলে যার চুরি করলাম সে আগে কেন করলো না? এইসব নানান মানে
ছেলে ভালো না কথা অনেক সময় বলা হয়। তা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে নতুন ধরনের ইন্টেলিজেন্সিয়া তৈরি করা হলো, যারা ভয় পেত না কোনো কিছুতে, যারা ওই শিশুর মতো হয় না, যে একটা শিশু ও জানে না যে আগুনে হাত দিলে হাতটা পড়ে, সেই কারণেই ও আগুনে হাত দেয়। আর আমরা বড়রা অনেক কিন্তু ওইটা করতে গিয়ে সে হয়তো আগুনের জায়গায় এমন একটা জায়গায় হাত দিল, আমরা জানি যে ওখানে হাত দিতে নেই, কিন্তু কেন দিতে নেই আমরা জানি না, কিন্তু ওইখানে শিশুটা হাত দিয়ে সেটা কিছু আবিষ্কার করে ফেলল। যে কোনো ধরনের টেকনোলজিতে বা বৈজ্ঞানিক সিরিয়াস আবিষ্কারের ক্ষেত্রে এই অ্যাপ্রোচটা কিন্তু ভীষণ জরুরি, যে আপনার সাহস আছে ওইভাবে দেখার, আপনার সাহস আছে ওইভাবে ভাবার। অর্থাৎ আমি মহাকাশে যাব, কি আছে আমাকে আটকাবে কে? দেখো দেখি কিভাবে যেতে পারি, ঠিক কি কি করলে আমি মহাকাশে যেতে পারি। এইটা এইভাবে যদি আপনি দেখতে শুরু করেন, তাহলে আপনি আজও কালো মহাকাশ পৌঁছে যাবেন। তো এই আমি বলছি যে এই যে একটা নতুন শিক্ষা ব্যবস্থার যে ভেতরে যে সাহস দেওয়ার বিষয়টা ছিল, যে আমরা এগিয়ে যাব, আমরা অনেক পেছন থেকে শুরু করেছি, কিন্তু এমন একটা আমি স্প্রিন্ট দেব যে এক জেনারেশনের মধ্যে আমি ওদেরকে টপকে অনেক আগে চলে যাব। সেইটা করা সম্ভব হয়েছিল শিক্ষা ব্যবস্থার জন্য। অবশ্যই তার পাশাপাশি এটা ছিল যে ওই বন্টন ব্যবস্থার কারণে এদেশে কোনো টাটা বিড়লা তৈরি হয়নি। আমি সোভিয়েত আমলের কথা বলছি, রুশ আমলের কথা বলছি না, 91 পরের কথা বলছি না। এদেশে টাটা বিড়লা আম্বানি তৈরি হয়নি, কিন্তু যে সারপ্লাস ভ্যালু যেটা তৈরি হতেই হয়, সেই সারপ্লাস ভ্যালুটা ডিস্ট্রিবিউটেড হতে এমন ভাবে যাতে মানুষের চাড় ছিল নিজে বেশি মুনাফা করব বলে নয়, যে আমার খানিকটা সুবিধেও হবে। মানে আমি একটা প্রাসাদে থাকবো আর আমার পাশে একটা ঝুপড়িতে 10 জন লোক মিলে কোনো মতে মাথা গুঁজবে, এই স্বপ্ন এদেশের লোক কেউ দেখতো না। এরা দেখতো ওইভাবে যে আমি জানি যে আমার দেশের নেতৃত্ব আমার কাজের, আমার সামাজিক কন্ট্রিবিউশনের কারণে যদি আমার একটু বেশি খাদ্যর প্রয়োজন হয়, আমার একটু বেশি বাসস্থানের প্রয়োজন হয়, আমাকে বছরে একবার করে যদি একটা স্যানিটোরিয়ামে গিয়ে আমাকে স্বাস্থ্যোদ্ধার করতে হয়, তাহলে আমার নেতৃত্ব সেটা করবে। এই কনফিডেন্সটা এদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু ওই যে আপনার একই ব্যবস্থার চিরকাল চলতে পারে না, আপনাকে নতুন নতুন ব্যবস্থা কিছু, নতুন নতুন ভাবনা কিছু আনতেই হবে। না হলে আপনার যেটা স্ট্রাকচারাল চেঞ্জের প্রয়োজন যখন পড়বে, সেই সময় যদি সঠিক স্ট্রাকচারাল চেঞ্জ না করেন, আপনার সিস্টেমিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক যেটা সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে হয়েছে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং অর্থনৈতিক মোর অর লেস একটা সুষম বন্টন, এর দৌলতে দেশটা অনেক দূর প্রযুক্তিতে এগিয়ে গেছে, অনেক দূর শিক্ষায় এগিয়ে গেছে, যেতে পেরেছিল। এইটাই হচ্ছে উত্তর। আর কেউ? থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ কোনো- স্যার, আর আরেকটি কোনো প্রশ্ন? আরেকটি প্রশ্ন করেছে যে সোভিয়েত ইউনিয়নের পতনের মূল কারণ মানে কি ছিল? গোরবাচকের মানে কোনো একটা প্রবলেম, নাকি অন্য কিছু? না না, গার্বাচোভের আমি এটা খুব সংক্ষেপে বলেছি, তাও আরেকবার বলছি। গার্বাচোভ এমন, মানে দেখুন, অত বড় একটা সিস্টেম, অত জটিল একটা সিস্টেম, সেটাকে ধসাতে গেলেও কিন্তু ওই রকম বড়, ওই রকম কৃতি একজন ব্যক্তিত্ব হওয়া দরকার। বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ, মানে আমাদের দেশকে, আমি ভারতবর্ষের কথা বলছি, সেই দেশকে একটা ঔপনিবেশিক জায়গা থেকে অন্তত পক্ষে যেটাকে ওপর ওপর আমরা বলতে পারি স্বাধীন, সেটা নিয়ে বিতর্ক আমি করবো না, ধরে নিন আমরা স্বাধীন হয়েছিলাম 47 সালে। তো সেই স্বাধীনতা পাওয়ার জন্য মানে যে কোনো ব্যক্তিকে দিয়ে হতো না। তার জন্য ভালো হোক মন্দ হোক, সুভাষচন্দ্রর মতো ব্যক্তিত্ব, নেহেরুর মতো ব্যক্তিত্ব, হ্যাঁ, আমাদের বল্লভভাই প্যাটেলের মতো ব্যক্তিত্ব, এইরকম পাহাড় প্রমাণ ব্যক্তিত্বর প্রয়োজন ছিল। না হলে অত বড় একটা সিস্টেমকে ভেঙে দেওয়া যায় না। এটা আমি কি বলতে চাইছি, যে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেওয়ার জন্য গার্বাচোভের ব্যক্তিত্ব একেবারে যথেষ্ট ছিল। কিন্তু যেটা আমি শব্দটা ব্যবহার করেছি, হি ওয়াজ ইনস্ট্রুমেন্টাল। তিনি ইনস্ট্রুমেন্ট ছিলেন বেশ কিছু শক্তির হাতে,
যেমন তিনি যে জায়গা থেকে এসছেন, ক্রাসনাদার মানে দক্ষিণ কুবান এলাকা আর কি, সেইখানে পরে জানা গেছে তার নাম ছিল যে মিশা এনভেলপ। মানে তিনি যখন পার্টির নেতা ছিলেন তখন থেকেই তিনি উৎকোচ খুব ভালোই নিতেন। হ্যাঁ, কিন্তু তাকে প্লাস আবার এটাও আমরা জানি যে তাকে মুভ করিয়েছিল, মানে হয় না যে আপনাকে একটা জায়গাতে আমি দেখতে পেলাম, দেখে আমি বুঝলাম যে আপনাকে দিয়ে আমার কাজটা হবে, আমি আপনাকে বিভিন্ন রকম অবস্থা তৈরি করে আস্তে 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 এগিয়ে নিয়ে গিয়ে আপনার এবং আমার অভিষ্ট জায়গায় আমি পৌঁছে দিলাম। বুঝতে পারছেন আমি কি বলছি? তো তিনি বিভিন্ন রকম ভাবে জার্মান যে সিক্রেট সার্ভিস ডিএনপি তাদের সাথে যুক্ত ছিলেন, আমেরিকানদের সাথে নয়। এটার সবচেয়ে বড় প্রমাণ আমরা ওইখানে পাই যে জার্মানির ইউনিফিকেশন, আপনাদের অনেকেরই হয়তো এই ধারণাটা আছে, ধারণাটা বলে দিচ্ছি যদি তাই থেকে থাকে তাহলে সেটা ভুল, যে জার্মানির ইউনিফিকেশন ব্রিটিশ আমেরিকানরা খুব চেয়েছিল, ওরা একদম চাইনি। একমাত্র জার্মানি নিজে ছাড়া, জার্মানির ঐক্য মানে ঐক্যবদ্ধ জার্মানি ইস্ট এবং ওয়েস্ট জার্মানি একসাথে হবে, এটা আর কেউ চায়নি। গার্বাচভ তিনি প্রত্যক্ষভাবে আমেরিকান ব্রিটিশদের প্রায় ক্রীড়নক হয়েও তিনি তাদের বিরুদ্ধে এই মারাত্মক ঘটনাটা ঘটিয়েছিলেন, জার্মানির ইউনিফিকেশন করতে। হ্যাঁ, তো এইটা হচ্ছে গার্বাচভ সম্পর্কে বলতে পারি, যেটা আমি অন্য দিক থেকে আমি এক্সপ্লেন করলাম খানিকটা। সেটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পেছনে অনেকগুলি বড় বড় শক্তি, কিছু কিছু ভেতরে যেগুলো ইমপ্লোড করছে, মানে ভেতর থেকে বিস্ফোরণ হচ্ছে, আর বেশ কিছু বাইরের থেকে চাপ, যে বাইরের থেকে চাপ দেশের ভেতরে নিয়ে আসার যে চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলোই হচ্ছে সেই সংস্থা, যে সংস্থা এই সিস্টেমটাকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি করা। ওই সেই কেজিবির কথা বললাম, অর্থাৎ কেজিবি যে সিস্টেমটাকে বাঁচাবে, সেই কেজিবি যখন তার শত্রুপক্ষের এজেন্ট হয়ে এই দেশের ভেতরে কাজ করতে শুরু করে, তখন সেটা খুব বিপদের কারণ, যে বিপদটা ঘটেছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে দেশটা ভেঙেছে। গার্বাচভের এখানে প্রত্যক্ষ ভূমিকা কিছু নেই, পরোক্ষ ভূমিকা রয়েছে, অর্থাৎ তাকে দিয়ে যে আইনগুলি সেই সময় করানো হয়েছিল, মানে যেগুলো বলা হয় যে তিনি করেছিলেন, যেমন ধরুন একটা যে ল অন কোঅপারেশন, এটা 1988 সালে এই ঘটনার দরুন, ওই যে একটু আগে বললাম যে 60 এবং 70-এর দশক যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এদেশে আসে, যার সংখ্যাটা আমি বলেছিলাম 20 বিলিয়নের কাছাকাছি, 2 বিলিয়নের কাছাকাছি। তো সেই টাকাটাকে লিগ্যালি ব্যবহার করার অবস্থা তৈরি, অর্থাৎ আজকের দিনে যদি মনে করেন আমাদের দেশে সমস্ত ব্ল্যাক টাকাকে বলে দেওয়া হয়েছে, সেই ব্ল্যাক টাকাকে আমরা লিগ্যালাইজ করে দিলাম। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে আপনি 7 দিনের মধ্যে কোনো দোকানে কিছু পাবেন না, দেখবেন সব কিনে নেওয়া হয়ে গেছে। ওই টাকাগুলো ব্যবহার করা যায় না বলে তো ওগুলো বস্তাবন্দি হয়ে থাকে। তো এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন, যার দরুন ওই দেশে সিস্টেমটা ভেঙে যাওয়ার একটা অবস্থা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে উনি ব্যক্তিগতভাবে এত ট্যালেন্টেড ছিলেন না যে উনি এটা পরিচালনা করতে পারতেন, তবে উনি ইনস্ট্রুমেন্টাল ছিলেন, নিঃসন্দেহে এটুকু বলা যায়। আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ স্যার। আপাতত আর কোনো প্রশ্ন নেই সেরকম, মানে আপনি আলোচনা করে দিয়েছেন অলরেডি যে প্রশ্নগুলো এসেছে। স্যারকে ধন্যবাদ। আমি প্রফেসর অনিক চট্টোপাধ্যায় স্যারকে অনুরোধ করব আজকের আলোচনাটির শেষ পর্ব করার জন্য। আমরা দুটো প্রশ্ন পেয়েছি, শুধু আমার একটা ছোট্ট প্রশ্ন, মানে একটু জানার জন্যই প্রফেসর সান্যালের কাছে, যে এরকম একটা অভিযোগ শোনা যায় যে সোভিয়েত ইউনিয়ন যতটা না মিলিটারি সুপার পাওয়ার হয়ে উঠেছিল, ততটা ইকোনমিক সুপার পাওয়ার হয়ে উঠতে পারেনি। এরকম একটা অভিযোগ পশ্চিমী দুনিয়া থেকে শোনা যায়, মানে কোট আনকোট সোভিয়েত ইউনিয়ন ঠিক অতটা আধুনিক শিল্পের দিকেও ঝুঁকতে পারেনি। যেমন একটা সময় ভারী শিল্পে খুব উন্নতি করেছিল, কিন্তু পরবর্তীকালে যেগুলো সানরাইজ ইন্ডাস্ট্রি যেগুলো এলো,
ধরা যাক আইটি ইন্ডাস্ট্রি বা অ্যাসোসিয়েটেড, এইগুলোতে সোভিয়েত ইউনিয়নের সেই সময়ে খুব একটা অগ্রগতি ঘটেনি। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন পরবর্তী সময়ে মিলিটারি সুপার পাওয়ার থাকার জন্য যে অর্থ ব্যয় করেছে, ইকোনমিক সুপার পাওয়ার হয়ে উঠতে পারেনি, মানে এরকম একটা অভিযোগ। এটা সত্য মিথ্যা ঠিক ঠিক অবশ্যই বিশ্লেষণের আমি ব্যাপার। আমি এটার আপনার সঙ্গে ব্যাপারে একমত। আমি বলছি আপনাকে, আপনার মতামত। এটা খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। তো কথা হচ্ছে যে মিলিটারি এবং ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হিসেবে 60-এর দশকে সমানে সমানে চলে এসেছিল, মিলিটারি এবং অর্থনৈতিক পাওয়ার হিসেবে, এবং বৈজ্ঞানিক মানে সাইন্টিফিক টেকনোলজিক্যাল, ওই মহাকাশ ইত্যাদি ইত্যাদি, এগুলো তো সব চলছে। এই 60-এর দশকের মাঝামাঝি নতুন কিছু ভাবনা, যেগুলো নিয়ে মানে আলাদাভাবে আলোচনা করা যায়, আমি জাস্ট বলছি যে দেশের পরিচালনার ক্ষেত্রে সাইবারনেটিক্স এর ব্যবহার করা, সেই ক্ষেত্রে কয়েকজন একাডেমিশিয়ান তারা এরকম প্রপোজ করেছে, যার মধ্যে কতকগুলো বিষয় হচ্ছে, একটা নাম আমি বলছি, আপনারা শুনে অবাক হবেন, এটা এখনো হয়নি, কোল্ড থার্মোনিউক্লিয়ার সিনথেসিস। কোল্ড থার্মোনিউক্লিয়ার সিনথেসিসের যদি রিসার্চ করে সেটাকে বাস্তবায়িত করা যায়, তাহলে পৃথিবীতে অনন্তকালের জন্য, আমি আন্ডারলাইন করছি, অনন্তকালের জন্য শক্তির কোনো প্রয়োজনীয়তা আমাদের না কয়লা থেকে হবে, না হাওয়া থেকে হবে, না কোনো কিছু থেকে হবে। কিন্তু এই দুটোই বন্ধ করে দেওয়া হয় সেই সময়তে, এই যে আপনাদের যেটা ওই সুবিধাভোগী শ্রেণীর কথা বলছিলাম, মানে শ্রেণীকে লেনিনের ডেফিনেশন অনুযায়ী সুবিধাভোগী শ্রেণী, এখানে যেটা ছিল তাকে শ্রেণী বলা যায় না, নেভারদিলে সুবিধাভোগী স্তর, এই সুবিধাভোগী স্তরটা তাদের ওই সুবিধা ভোগটাকে ইনশিওর করার জন্য তারা এই প্রগতিগুলিকে স্টপ করে দেয়। অর্থাৎ যেরকম আমাদের দেশে, ধরুন আপনার ফাইলটা আমি আটকে দিই যে কোনো কারণে, ধরুন আমি আপনার কাছ থেকে 1 কোটি টাকা দিয়েছি, আপনি দিচ্ছেন না, অতএব আপনার ফাইল আগে যাবে। অথবা অন্য কোনো কারণে আমাকে আমার কোনো বস বলে দিয়েছে যে ও মানিকবাবুর ফাইলটা কিন্তু ছাড়বে না, আমি ছেড়ে আটকে রেখে দিয়েছি, সময়ের সঙ্গে সঙ্গে সেটা অপ্রাসঙ্গিক হয়ে যায়। তো এর দরুন যেটা হয়, যেটাকে ব্রেজনেভের শেষ আমলটাকে যেটাকে বলা হয় স্ট্যাগনেন্সি, ওই পিরিস্ট্রোইকা গ্লাসনোস্ট যেটা বললেন, তার পাশাপাশি স্ট্যাগনেন্সি। স্ট্যাগনেন্সিটা কি ছিল? দেখুন, একটা সিস্টেমের মধ্যে হরাইজন্টাল মুভমেন্ট থাকে, ভার্টিক্যাল মুভমেন্ট থাকে, তাই না? স্ট্যাগনেন্সি হচ্ছে আপনার হরাইজন্টাল মুভমেন্টটা, ওটা হতে পারে ভার্টিক্যাল কিছু হতে পারে, এইটা হচ্ছে স্ট্যাগনেন্সির অর্থ। এই ভার্টিক্যাল মুভমেন্ট অর্থাৎ একটা নতুন টেকনোলজি, সেইটাকে সামনে এগোতে দেওয়া হচ্ছে না, অন্য জায়গায় অন্যদিকে ওটাকে সরিয়ে দাও, অন্য ডিপার্টমেন্টে সেটাকে ওই লেভেলেই বদলে দাও, এইরকম ভাবেই চালাও যাতে মনে হয় যে সবকিছু চলছে, কিন্তু আসলে প্রগতি কিছু হচ্ছে না। এর দরুন আপনি যে কথাটা বললেন যে মিলিটারি সুপার পাওয়ার হিসেবে তারা যতটা নিজেদেরকে মেনটেন মানে বলবৎ চালু রাখতে পেরেছিল, ইন্ডাস্ট্রিয়াল বা ইকোনমিক সুপার পাওয়ার হিসেবে সেই জায়গাটা ক্রমশ ক্ষয় হতে শুরু করে মোটামুটি 60-এর দশকের মাঝামাঝি। এটা একদম সত্যি কথা, যার শেষ দুটো মানে কফিনে দুটো পেরেক হচ্ছে, একটা হচ্ছে আফগানিস্তানের যুদ্ধ, যেটা কোন প্রয়োজন ছিল না, প্লাস হচ্ছে আফগানিস্তানের যুদ্ধটা একেবারে সুপারফিশিয়ালি দেখলে চলবে না, এটা আলাদা আলোচনা করা দরকার, খুব জটিল এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এর সাথে আন্তর্জাতিক ড্রাগ ট্রেড, হ্যাঁ, থেকে শুরু করে অনেক কিছু এর মধ্যে রয়েছে, মানে হেরোইন ট্রেড আর কি, হ্যাঁ, অনেক কিছু রয়েছে। তো একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে 84 সালে রেগান সাহেব একটা দিয়েছিলেন, একটা তথ্য দিয়েছিলেন যে স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এসডিআই, অর্থাৎ মহাকাশে আণবিক অস্ত্র মোতায়েন করা হবে, যারা যখনই দেখা যাবে যে ধরুন শত্রুপক্ষ একটা মানে ব্যালিস্টিক মিসাইল চার্জ করেছে, ওপর থেকে তো দেখতে পাওয়া যায় সব, তারা মহাকাশে সেই বোমাটাকে ফাটিয়ে সেই এনার্জিটাকে লেজারে রূপান্তরিত করে তারা এখানে পাঠাবে, এবং আপনার যে জিনিসটা ফ্লাই করছে সেইটাকে উড়ন্ত অবস্থাতেই সেটাকে ধ্বংস করে দেবে। কিন্তু স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভটার যে পেছনের গল্পটা, সেইটা আমারই মাস্টারমশাইদের মধ্যে একজন ছিলেন, চেলদৌহিজ বলে একাডেমিশিয়ান, যিনি প্রমাণ করেছিলেন যেটা হয় না।
এটা টেকনোলজিক্যালি অসম্ভব। মানে অসম্ভব মানে আউটরাইট অসম্ভব নয়, কিন্তু আপনাকে তো একটা সময়ের মধ্যে করতে হবে, বুঝতে পারছেন? কিন্তু মানে সেটা সেই সময় হয়ে ওঠেনি, ওইটুকু মানে সময়ের মধ্যে এটা হয়ে সম্ভব ওঠে। নয়। মানে যেটুকু সময় এখান থেকে একটা আপনারা তো ম্যাপটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এখান থেকে তো ধরুন উত্তর আমেরিকাতে যদি মিসাইল চার্জ করা হয়, সেটা বিষুব রেখার প্যারালাল যাবে না, সেটা উত্তর মেরুর উপর দিয়ে যাবে, বুঝতে পারছেন? পৃথিবীর চেহারাটা একটু মানে মাথায় নিয়ে নিতে পারলে সুবিধা। উত্তর মেরুর উপর দিয়ে যাবে, যেখান থেকে খুব কাছে। এখান থেকে মস্কো থেকে নিউ ইয়র্কে যে প্লেন যায়, সেটা আটলান্টিক পেরোয় না, আটলান্টিক পেরোয় হচ্ছে হিথ্রোর প্লেনটা, ইংল্যান্ড থেকে যেতে যায়। এখান থেকে এটা যায় উত্তরের উপর দিয়ে, এরকম ভাবে কানাডাতে, উত্তর আমেরিকা ইত্যাদি। তো যাই হোক, প্রমাণ করা হয়েছিল যে স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভটা একটা সম্পূর্ণ সোনার পাথর বাড়ি। ওটা হয় না, মানে ওই সময়ের মধ্যে এটা করা সম্ভব নয়। কিন্তু যারা এই যে মানে কি বলবো, দুধ কলা খাওয়া যে অংশটা, হ্যাঁ, যারা এইটার সুযোগে আরো কিছু সুবিধা এবং আরো কিছু অর্থ তারা কুক্ষিগত করতে চাইলেন, তারা বললেন যে না, এইটার পেছনে আমাদের রিসার্চ করতে হবে। তাতে অলরেডি যেটা কমজোরি হয়ে গেছিল, সেই কমজোরি হয়ে যাওয়া ইকোনমি বড় একটা অংশ চলে গেল এইসব দিকে, যেটার নিট ফল হলো শূন্য, অশ্বডিম্ব, কিছু হলো না, কারণ ওটা হওয়ার নয়। সেটা অর্থাৎ আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা খুব সঠিক প্রশ্ন, এবং উত্তরটা আপনি যেটা বলেছেন সেটাই। ধন্যবাদ। মানে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি, খুব সুন্দরভাবে আলোচনা এগিয়েছে, এবং মানে এতটা সময় কেটে গেছে সেটা আমরাও বুঝতে পারিনি। প্রায় আমি দেখতে পাচ্ছি 1 ঘন্টা 21 মিনিট হয়ে গেছে। হ্যাঁ বাবা, অনেকক্ষণ হয়ে গেছে, আমি নিজেও টের পাইনি। প্রফেসর সান্যালকে অসংখ্য ধন্যবাদ, এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটি আলোচনা আজকে আয়োজন করবার জন্য। যারা প্রশ্ন করেছেন, যারা শ্রোতা ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এই আলোচনা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ স্যার। শুভরাত্রি। শুভরাত্রি।